স্যার, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। স্যার ব্যাপারে আমি কিছু জিনিস প্রথমে একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। স্যার নিউ এরা ট্রেনিং সেন্টারের ওয়ান অফ দ্য কর্পোরেট ট্রেনার। উনি দীর্ঘদিন যাবত এমএনসি এবং এনজিওর ক্যারিয়ার ডেভেলপমেন্টের কনসালটেন্সির মধ্যে আছেন এবং উনি ওয়ান অফ দ্য এক্সপার্ট রিক্রুটমেন্ট পার্সন অন এমএনসি। উনি বর্তমানে আছেন বি প্রপার্টির জোনাল হেড হিসাবে এবং উনি একই সাথে ছিলেন এক্স লেফটেন্যান্ট কমান্ডার ইন বাংলাদেশ নেভি। আর আমি আর সময় নেব না আপনাদের, আর দেরি না করে আমি স্বাগতম জানাতে যাচ্ছি আমাদের আজকের কর্পোরেট ট্রেনার আজিম আল সাত্তার স্যার। স্যার, আপনি কি আছেন আমাদের সাথে? হ্যাঁ কানন, আমি তোমাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার, ফ্লোর ইজ ইয়োর। থ্যাংক ইউ সো মাচ, ফর ব্রিঙ্গিং মি হিয়ার। আজকের এই সেশনটা নিতে পেরে আমার নিজেরই ভালো লাগতেছে। তো অলরেডি কানন আমার সম্পর্কে অনেক কিছু বলে ফেলছে সবাইকে। আশা করি আপনারা আরো জানতে পারবেন আমার সম্পর্কে এবং কিভাবে করে আমি এই রাস্তাটুকুতে এসেছি, আপনাদের সামনে কি কি কোর্সের ডালা নিয়ে হাজির হয়েছি, সে সমস্ত সবকিছুর বিষয়ে আজকে জানতে পারবেন এবং ফার্দার মোরে ক্লাসটা কন্টিনিউ করবেন সেটা আশা করব। এবং এখান থেকে অবশ্যই ভালো কিছু শিখে যেতে পারবেন আজকে, এটাতে কোনো সন্দেহ নাই। তো এমএনসি জিনিসটা কি? মাল্টিন্যাশনাল কোম্পানিজ, এখানে চাকরি করতে কে না চায়? এই চাকরি পাওয়াটা কিন্তু খুব বেশি কঠিনও না, আবার সহজও না, দুইটাই আছে। তো সেখান থেকে সামনে আগানোর যে পাথওয়েটা আছে, যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা একটু কঠিন। সেই কঠিনটার রাস্তাটাকে কিভাবে সহজ করা যায় সে সমস্ত বিষয় নিয়ে আজকে বিশদ আলোচনা হবে এবং এটার ব্যাপারে অনেক কিছু জেনে আপনারা আজকে বাসায় ফিরবেন। তো সেই আশা ভরসা দিয়ে শুরু করতেছি আমি, আজিমুল সাত্তার। আপনাদের সঙ্গে থাকবো আজকে ক্লাস নেওয়ার জন্য এবং ফার্দার মোরে আরো সামনের ক্লাসগুলো আমি কন্ডাক্ট করব এবং আপনাদের সঙ্গে থেকে অবশ্যই ভালো কিছু জানতে পারবো আমরা। তো আমি চলে যাচ্ছি এমএনসি জিনিসটা কি সেটা নিয়ে প্রথমে আলোচনা করার জন্য। বাট আমি মাঝখানে একটু কোশ্চেনটা একটু দেখে আসি, আমাদের এখানে যারা জয়েন করেছেন তারা আসলে কি জন্য জয়েন করেছেন বা কি জানতে চান। শুরুতে আমি একটু হেডস আপ নিয়ে নিই তাদের কাছ থেকে, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমাদের এখানে আছে সন্তোষ রবি দাস। সন্তোষ মনে হয় আমাকে শুনতে পাচ্ছে না। আমি সন্তোষকে একটু আনমিউট করে দেই। জি, সন্তোষ, কি অবস্থা? কোথা থেকে জয়েন করেছেন? আমি জয়েন করেছি মৌলভীবাজার থেকে। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এ অনার্স কমপ্লিট করেছি আর এমবিএ এর থিসিস সাবমিশনটা বাকি আছে। সো আপনি মৌলভীবাজার থেকে জয়েন করেছেন এবং আপনি হচ্ছে মার্কেটিং এ অনার্স কমপ্লিট করেছেন। সো দিস হ্যাঁ, উড বি এ পারফেক্ট জব ফর ইউ, কারণ আমাদের এই এমএনসি গুলা এফএমসিজি বি2সি বি2বি সবগুলা নিয়ে কিন্তু একসাথে কাজ করতেছে। তো এই এমএনসি তে কিন্তু মৌলভীবাজার থেকেও জয়েন করা সম্ভব। তো ঠিক আছে, আমরা সন্তোষের সঙ্গে সামনে আবার কথা বলবো, ওনার মনে নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। আমি এরপরে চলে যাই হাবিবা জামান। হাবিবা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হাবিবা, হাবিবা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি এখানে কেন জয়েন করেছেন? আজকের ক্লাসে কি জানতে চান আপনি? অ্যাকচুয়ালি আমার মাল্টিন্যাশনাল কোম্পানি সম্পর্কে ধারণা একটু কম, তো আমি আশা করছি যে আজকে এটা সম্পর্কে আমার ধারণাটা একটু ক্লিয়ার হবে। দ্যাটস গুড। ঠিক আছে, তাহলে আমাদের শুরুতেই জানতে হবে আসলে মাল্টিন্যাশনালটা কি, তারপরে এখানে কিভাবে কি করা যায় সেটা জানতে হবে, রাইট? কিভাবে করে নিজের জায়গা করে নেওয়া যায়। তো ইটস বেটার। তো আমি অবশ্যই জানতে পারলাম এবং আমার আজকের ক্লাসটা আসলে সেই সংক্রান্ত বিষয়সমূহ নিয়েই হবে, যে আমরা আসলে মাল্টিন্যাশনাল কি প্রথমে সেটা জানবো এবং মাল্টিন্যাশনালের নিজের পাথওয়েটা কিভাবে ক্রিয়েট করা যায় সেটা জানবো। সো শুরুতেই যেটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। আনএমপ্লয়মেন্ট প্রবলেম বর্তমানে বাংলাদেশে অনেক বেশি পরিমাণ রয়ে গেছে, সবাই জানি। এবং একই সাথে আমরা সবাই বুঝতে পারি এবং জানতে পারি যে আসলে কত মানে হ্রাস পাইছে। নিশ্চয়ই এটা দেখছি, আত্মীয় কেউ না কেউ তো অবশ্যই লুজার হয়েছে। তো এই করোনা প্যান্ডেমিকের এই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত প্যান্ডেমিকটা শেষ হয় নাই, এটা কিন্তু কন্টিনিউ করতেছে। সো আনএমপ্লয়মেন্ট প্রবলেম দিন দিন বাড়তেছে। বাট এখানে একটাই আসার কথা যে মাল্টিন্যাশনাল কোম্পানি গুলো কিন্তু তাদের কোনো কর্মী ছাঁটাই করে নাই
এবং তাদের যে ব্যবসা সেই ব্যবসাটা কিন্তু ক্রমবর্ধমান এবং সামনের দিকে ঠিকই আগায় চলে যাচ্ছে। সো আনএমপ্লয়মেন্ট প্রবলেম বাংলাদেশে অনেক বেশি পরিমাণ রয়ে গেছে। যদি আমরা সত্যিকারের ডাটা খুঁজে বের করি তাহলে বর্তমানে বাংলাদেশে অ্যারাউন্ড 2.5 কোটি থেকে 3 কোটি লোকই বেকার, যারা কিনা আসলে চাকরি খুঁজতেছে বা কোনো একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজতেছে কিছু করার জন্য। তাই এই প্ল্যাটফর্মে ভালোর ভিতর থেকে সবচেয়ে সুন্দরটাকে বেছে নেওয়ার জন্য এমএনসি খুব ভালো সময় হিসেবেই কাজ করতেছে। তারা কিন্তু পিকিংটা অলরেডি ধরে রাখছে এবং তারা বাজার থেকে যত ভালো পরিমাণ ক্যান্ডিডেট আছে সবগুলোকে বাছাই করে নিয়ে যাচ্ছে। বাট এই ভালো পরিমাণ ক্যান্ডিডেটকে বাছাই করে নিয়ে গেলেও এখানেও নিজেদের জায়গা করে নেওয়া কিন্তু খুব বেশি পরিমাণ সম্ভব। সেই সম্ভব অসম্ভবের গল্পগুলো আজকে শুনবো আমরা, একটার পর একটা শুনতে থাকবো, কিভাবে করে আমরা সামনের দিকে আগাইতে পারি এবং কিভাবে করে এই সম্ভবটাকে বাস্তবায়ন করতে পারি। সো আমরা আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এই নিড জব, নিড ওয়ার্ক এরকম প্ল্যাকার্ড উঠায় রেখে যদি সারাদিন চিল্লাপাল্লা করি, দ্যাট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। আমি সারাদিন হয়তো কাঁদতেই পারবো, কিন্তু এই কান্নার কোনো রেজাল্ট কিন্তু আদতে আসবে না। তো এই জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। শুধু এই প্ল্যাকার্ড উঠায় লাভ হবে না, নিজেকে এই বাজারে একজন যোগ্যতর প্রার্থী হিসেবে উপস্থাপন করলে তখনই কিন্তু আমরা এই এমএনসি তে জায়গা করে নিতে পারবো। সো এমএনসি মিনস হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিজ। মাল্টিন্যাশনাল কোম্পানিজ গুলা বলতে কি বোঝায় এবং এমএনসি গুলা আসলে বাংলাদেশে কি সেটা সম্পর্কে আমরা একটু জেনে আসি। আমাদের প্রথমে এমএনসি তে অ্যাপ্লাইং এর জন্য আসলে এই কোর্সটা করার জন্য কারা কারা করতে পারবেন বা ইলিজিবল সেটা কিন্তু আমাদের একটু জানা দরকার। তো প্রথমে আসতেছে স্টুডেন্টস, যারা কিনা স্টুডেন্ট শুধুমাত্র প্রাইভেট পড়ায় দিন পার করতেছেন, ভাবতেছেন যে ভবিষ্যতে আমার জায়গা সিকিউর, ব্যাপারটা কিন্তু তা না। আপনাকে কিন্তু চাকরির জন্য আপনার ইউনিভার্সিটি যা শেখাচ্ছে তার বাইরেও অনেক প্রিপারেশন নিতে হবে। ইউনিভার্সিটির পড়াশোনা দিয়ে সিজিপিএ হয় কিন্তু চাকরি হয় না। চাকরির জন্য দরকার হয় অন্য ক্রাইটেরিয়া। সেই ক্রাইটেরিয়া গুলোর মধ্যে আছে হচ্ছে হাউ ইউ বিকাম অ্যাপ্লাইং, হাউ ইউ প্রিপেয়ারিং ইয়োরসেলফ, যেটা স্টুডেন্ট লাইফ থেকে শুরু করতে হয় না, কিন্তু আলটিমেটলি সাকসেস পাওয়া যায় না। তো স্টুডেন্ট যারা আছে তারা অবশ্যই এই কোর্সটা করার জন্য ইন্টারেস্টেড হওয়া উচিত, কারণ এই গ্রুমিং ফেজটা ইজ নট এ ইজি টাস্ক। আপনাকে এটার পিছনে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে আপনি সফলতা পারবেন। এরপরে আসতেছে জব সিকার্স, যারা অলরেডি জবের ভিতরে ঢুকে গেছেন, তাদেরও কিন্তু কিছু করার সুযোগ আছে, কিন্তু তারা অলরেডি যে প্রিপারেশনটা নেন নাই, সেই প্রিপারেশনটা না নেওয়ার কারণে যে ঘাটতিটা ক্রিয়েট হয়েছে সেখান থেকে সামনের দিকে কিন্তু যেতে হবে। সেখান থেকে সামনের দিকে যেয়ে তারপর আপনাকে প্রুফ করতে হবে যে না আমি এই জবটা করতে পারি বা আমি এই জবটা পেতে চাই। সেই জন্য আপনার যে প্রিপারেশন লেভেলটা দরকার সেটা আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন। একই সাথে জব হোল্ডার যারা আছেন, যারা কিনা জব সুইচের কথা চিন্তা করছেন, যারা কিনা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চান, তাদের জন্য এই কোর্সটা অবশ্যই বেশি পরিমাণ প্রযোজ্য হবে। সো আলটিমেটলি স্টুডেন্টস, জব সিকার্স এবং জব হোল্ডার্স, these three parties will be benefited from my course. আমার কোর্সটা আমি যেভাবে কারিকুলাম অনুযায়ী সাজিয়েছি, সবাই অত্যন্ত সহজে বুঝতে পারবেন যে আপনার কি কি যোগ্যতা আসলে দরকার এবং আপনার নিজেকে উপস্থাপনের জন্য কি কি দরকার, তাহলে আপনি আলটিমেটলি সফলতাটা পেতে পারবেন। তো আমরা এরপরে চলে যাই এমএনসি হচ্ছে গিয়ে কিভাবে কিভাবে আমাদের এই যে বাংলাদেশের ভিতরে যে একটা একটা জায়গা করে নিছে সেই জায়গাগুলোতে কিভাবে করে তারা অবদান রাখতেছে। So students, job seekers and job holders, please be available till end. আজকের ক্লাসে আমরা বেশ কিছু পরিমাণ শিখে ফেলবো। সো এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এখন 143 জন জয়েন করেছেন। সবাইকে আমরা আসলে এই এমএনসি তে জব করতে চাই, এমএনসি সম্পর্কে কিছু জানি, দেখি আমরা একটু হাত তুলি, দেখি কয়টা হাত পাই আমি। একটু রেজ হ্যান্ড করেন তো। বাহ বাহ, সুন্দর, একজন ওয়াই লিখেছেন, ওকে। সো প্রিটি মোস্ট আমরা এখানে সবাই ইন্টারেস্টেড কোর্সটা করার জন্য, দ্যাটস গুড। তো ঠিক আছে, এমএনসির প্রতি আগ্রহ আছে মানুষের, সেটা বুঝতে পেরে আমারও ভালো লাগতেছে। ঠিক আছে, আমরা দেখি এমএনসি গুলো কি কি, বাংলাদেশে কি কি এমএনসি আছে সেটা সম্পর্কে এখনো যদি আমরা না জেনে থাকি, তো আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই এমএনসি কি কি আছে বাংলাদেশে। এমএনসি গুলোর নাম শুনলে মনটা ভালো হয়ে যায়, তাই না? এই ভালো হয়ে যাওয়ার মধ্যে কি আছে? কোকাকোলা আছে, বাংলালিংক আছে, গ্রামীণ ফোন আছে, লেভিস আছে, তারপরে আর কি আছে? সাথে সাথে সিয়ার্স আছে, পিৎজা হাট আছে, কেএফসি আছে, বার্গার কিং আছে, আইবিএম আছে। রিসেন্টলি আমাদের এখানে মাইক্রোসফট আসতেছে, মাইক্রোসফটেরও কয়েকজন এমপ্লয়ি নেওয়া হয়েছে। সাথে সাথে আরো আছে পিএনজি, প্রক্টার এন্ড গ্যাম্বল, এটার নাম আমরা সবাই জানি। তারপরে আছে হচ্ছে ওয়ালমা, একই সাথে আছে হচ্ছে আমার সিয়ার্স, কোডাক। এরা সবাই কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রির মাধ্যমে বাংলাদেশে তাদের আস্তানা অলরেডি গেড়ে ফেলছে।
তারা কিন্তু নিয়মিত লোকগুলাকে হায়ার করতেছে এবং আমরা সবাই কম বেশি এই সমস্ত কোম্পানির কাছে কিন্তু দায়বদ্ধ। আমরা দিন শেষে যে কোনো কাজের জন্য এই সমস্ত কোম্পানির কাছে ছুটে যাই। তো তাদের ব্যবসা কখনোই বন্ধ হবে না এবং তাদের যে মার্কেট গ্র্যাবিং, সেই গ্র্যাবিংটা কখনোই হারাই যাবে না। তারা বাংলাদেশে দিনকে দিন আরো বাড়তেছে, নতুন নতুন মাল্টিন্যাশনাল আসতেছে। তো মোর দেন 200 মাল্টিন্যাশনাল কারেন্টলি ওয়ার্কিং ইন বাংলাদেশ। তো আমরা এদের নাম যে কোনো উপায়ে যে কোনো ভাবে হোক কিন্তু ঠিকই জানি। আমরা ডে টু ডে লাইফে কিন্তু এই সমস্ত ঠিকই ইউজ করতেছি। যেমন আপনার একটা পার্সেল পাঠানো লাগবে, আপনি ফেডেক্সে যান, ডিএচএল এ যান, যেখানেই যান, ওইটা মাল্টিন্যাশনাল। আপনার একটু বিকালবেলা একটা বার্গার খেতে হবে, আপনি পিজা খেতে হবে, আপনি চলে যাচ্ছেন কেএফসি, পিজা হাটে অথবা বার্গার কিং এ চলে যাচ্ছেন। আপনার হচ্ছে গিয়ে বাইরে থেকে আসা বা ঢাকা চিটাং একটা হোটেল লাগবে, আপনি ম্যারিটের কাছে চলে যাচ্ছেন। আপনার ড্রেস দেওয়া লাগবে, আপনি ওয়ালমার্ট কাছে চলে যাচ্ছেন, আপনি সিয়ার্স এর কাছে চলে যাচ্ছেন, এইচএনএম এর কাছে চলে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন না। তো আলটিমেটলি এই সমস্ত সবগুলো কোম্পানি বাংলাদেশে অনেক ভালো পরিমাণ ব্যবসা করতেছে এবং এদের যে ওয়ার্কিং স্টাইল বা এদের যে বিজ্ঞাপন, এটা দেখলে নিজেদের কাছে ভালো লাগে। প্রক্টর এন্ড গ্যাম্বল কি পরিমাণ বড় একটা কোম্পানি, সো তারা যেভাবে আস্তানা গেড়ে রাখছে, তারা বাংলাদেশে বিভিন্ন সব জায়গাতে অপারেশন করতেছে। কোথায় গেলে আপনি পিএনজির প্রোডাক্ট পাবেন না, সবখানে গেলে পাবেন। সো দিস হাউ দে আর ওয়ার্কিং, বিকজ তারা আনলিমিটেড এবং টাকা খরচ করতে তারা কখনো দ্বিধাবোধ করে না। এই সমস্ত সুযোগ সুবিধাগুলো নেয়ার কারণেই কিন্তু তারা সামনের দিকে অনেক ভালোভাবে আগে যেতে পারতেছে। সো দেখছে, এখানে সুরেশ চন্দ্র মিস্ত্রি লিখছে যে না উনি দেখছে। হ্যাঁ, অবশ্যই দেখবেন, এগুলো তো না দেখার কোনো সুযোগই নাই। আপনি তো কোকা কোলা অ্যাটলিস্ট দিন শেষে খাচ্ছেন, পেপসি খাচ্ছেন, মিরিন্ডা খাচ্ছেন। তো এইগুলা সবগুলাই হচ্ছে কি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির আউটলেট আমাদের বাংলাদেশে। সো দিস হাউ দিস এমএনসি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়াই গেছে গা, এবং আমাদের উঠতে বসতে যেখানেই যাই, ডানে যাই বাইরে যাই, সেখানে আমাদের এমএনসি আমাদের সাথে লেগেই থাকে। সো এমএনসি তে চাকরি করাও কিন্তু সেই একই কারণে একটা প্রেস্টিজিয়াস ইস্যু। আপনি এমএনসি তে জব করলে অবশ্যই সবাইকে বলতে পারবেন যে না, আই এম ওয়ার্কিং সামওয়্যার হুইচ ইজ সো মাচ প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন ইন বাংলাদেশ। তো এইভাবে এমএনসি জবগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল এবং আমরা সবাই এগুলোর নাম শুনেছি কোনো না কোনো ভাবে। সো এইগুলাতে চাকরি করার প্যাশন সব স্টুডেন্টেরই থাকা উচিত কম বেশি, এবং আছে আমি বিশ্বাস করি। আজকে আমার এখানে এখন দেখতে পাচ্ছি আমি 151 জন প্রেজেন্ট। আই বিলিভ এই 151 জনই নিজেদের ড্রিমের খাতায় বা চাকরির একটা উইশের খাতায় বা বাকেট লিস্টে যে কোনো জায়গায় এই এমএনসি শব্দটা কোনো না কোনো ভাবে রাখছে। সো হোপ ফর দ্য বেস্ট, লেটস সি হোয়াট কামস নেক্সট। আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাই। আমাদের পরবর্তী স্লাইডে আমি যেটা উপস্থাপন করার চেষ্টা করেছি, তো আমি কিন্তু একটা সিকোয়েন্স অনুযায়ী আগাচ্ছি। দেখেন, আপনি শুরুতেই কিভাবে এমএনসি তে নিজের জায়গা করে নেবেন সেটা তো আর এক ধাক্কায় শিখতে পারবেন না। আপনাকে ধাপে ধাপে সামনে আগাইতে হবে। প্রথমে জানতে হবে, বুঝতে হবে এমএনসি কি, তারা কোন কোন জায়গায় ব্যবসা করে, তারা কিভাবে কি করতেছে, তারপরে যাই কিন্তু আমি সফলতা পাবো। সো এই ক্লাসের শেষ পর্যন্ত কিন্তু সবাইকে টিকে থাকতে হবে। সবাইকে টিকে থাকলে তখনই জানতে পারবেন যে আসলে সামনের দিকে কি কারণে আগাবো, কিভাবে আগাবো, কেন আগাবো। এই সব প্রশ্নের উত্তর যদি আপনি মিলাইতে চান, আপনাকে পুরো ক্লাসটা কিন্তু অ্যাটেন্ড করতে হবে। আপনি অল্প একটু অ্যাটেন্ড করে কিন্তু আলটিমেটলি বুঝবেন না যে আসলে কিভাবে করে আমার জায়গাটা আমি ওখানে করে নিতে পারবো। সো কোশ্চেন আসতেছে, খুব ভালো কথা, সুন্দর। আপনারা এই কোশ্চেন গুলা অবশ্যই প্লেস করে রাখতে পারেন। ক্লাস শেষে আমি সবার কোশ্চেন অ্যান্সার দিব বা এন্টারটেইন করব। তার আগে পর্যন্ত আপনার কোশ্চেন গুলো জমা করতে রাখেন, আপনার খাতায় লিখে রাখতে পারেন। আপনি এখানকার চ্যাট বক্সের খাতায় লিখে রাখতে পারেন হুইচ ওয়ান ইউ প্রেফার মোস্ট। তো আমার প্রথমে জানতে হবে যে আমার কেন এমএনসি তে একটা চাকরি দরকার। এটা কিন্তু খুব সহজে কোনো উত্তর নাই। কেন দরকার? আমার চাকরিটা দরকার, তাই দরকার। এইটা কোনো উত্তর হইল না ভাই। আপনাকে তো ক্যারিয়ারিস্ট হইতে হবে, আপনার তো ক্যারিয়ার প্যাটার্ন নিজে সাজাইতে হবে। আপনার চাকরি দরকার দেখে কি আপনি যা খুশি তাই করবেন নাকি? আপনি পড়াশোনা করছেন না, শিক্ষিত হইছেন না, শিক্ষিত হয়ে এখন আপনি কি মানে নিজের একটা শখ থাকবে না, সেই শখটা পূরণ করার জন্য চেষ্টা করবেন না? অবশ্যই করবেন। তো সেগুলোর জন্য আপনাকে প্রথমে জানতে হবে যে আমি কেন এমএনসি তে যাব। এই এমএনসি তে যাওয়ার প্রথম কারণই হচ্ছে গিয়ে আমাদের, দেখেন আপনার বিডি জবসে ঢুকলে অথবা অন্যান্য যে জব রিক্রুটিং সাইট গুলো আছে সেই সাইট গুলোতে ঢুকলে আপনি অলমোস্ট 400 থেকে 500 সবসময় পাবেন যে এই কোম্পানিগুলো রিক্রুটমেন্ট করতেছে। তার মানে কিন্তু কোম্পানি রিক্রুটমেন্ট থাইমা নাই, বাট কারা রিক্রুট হচ্ছে? আমাদের মতো কেউই তো। তা আমাদের মতো কেউ যদি রিক্রুটমেন্টে যায় বা হয়, তাহলে হোয়াই নট মি? তো আমি কেন এই সুযোগটা নিচ্ছি না? এই কারণেই গভর্নমেন্ট জবও কিন্তু এত বেশি পরিমাণ প্রত্যেক মাসে অ্যাভেলেবেল, মানে ভ্যাকেন্সি ক্রিয়েট করতে পারে না, বাট এমএনসি গুলা কিন্তু ক্রিয়েট করে ফেলতেছে। গভর্নমেন্ট জব কি আপনি প্রত্যেক মাসে 500 পাবেন? 500 পাবেন না। হ্যাঁ, গভর্নমেন্ট জবের ফ্যাসিলিটি সবচেয়ে বেশি, বাট রাদার স্যালারি আপনার কিন্তু এমএনসি তে বেশি। তো আমরা সেই আলোচনায় পরে আসবো। আমি শুধু ভ্যাকেন্সিটা নিয়ে প্রথমে কথা বলি। ভ্যাকেন্সি কিন্তু এখানে প্রত্যেক মাসে আছে এবং কেউ না কেউ কিন্তু চান্স পাচ্ছে। এবং এমএনসি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে
আপনি যদি নাকি এখানে কারো রেফারেন্সে যান আপনার চাকরি যে হয়ে যাবে, ইট ইজ নট লাইক দ্যাট। আপনাকে এখানে আপনার যোগ্যতা প্রমাণ করে ঢুকতে হবে। সো এই 500 ভ্যাকেন্সির মধ্যে হোয়াই নট মি, তারা তো লোক নিচ্ছে, তাহলে আমাকে কেন না? তো সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি। এরপরে আসতেছে এমএনসি গুলা প্রত্যেক বছর বাংলাদেশে 18,000 কোটি টাকার ব্যবসা করতেছে। কুড ইউ বিলিভ? 18,000 কোটি টাকার ব্যবসা করতেছে। তো ওরা যে আমাদের বাংলাদেশ থেকে এত টাকা নিয়ে যাচ্ছে ব্যবসা করে, তা আমাকেও কিছু দিয়ে যাক। এমএনসি গুলা কিন্তু কখনো না বলে না। এমএনসি বলে যে ভাই তুমিও নাও। এদের মন বড়, এরা সব টাকা নিজে খাইতে চায় না, সেটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ সুবিধা। এ যখন টাকা খাবে এ আপনাকেও কিছু দিয়ে খাবে। তো সেই জন্য হচ্ছে এমএনসি তে চাকরি করাটা মজার। এদের প্রফিট শেয়ার আছে, অনেক কিছুই আছে। তো যাই হোক, ও কিন্তু একলা যে 18,000 কোটি টাকার ব্যবসা করে 18,000 কোটি টাকা নিয়ে যাচ্ছে তা না। এমএনসি তে বাংলাদেশে যে 1 লাখ লোক কাজ করতেছে তাদের সবাইকে কিছু কিছু সে দিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে এমএনসি সবচেয়ে বড় মজা। এখানে ভ্যাকেন্সি অনেক বেশি, এখানকার প্রফিট মার্জিনটাও অনেক বেশি, এবং এখানকার শেয়ারের অপশনটাও অনেক বেশি। এদের মন বড়, এরা সবকিছু নিজে খাইতে চায় না, এরা এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন দিয়ে তারপরে সামনের দিকে আগায়। সো এমএনসির জবটা এই কারণেই করা দরকার। তো তারপরও আরো কিছু সুযোগ সুবিধা তো আছেই, সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে এমএনসিটা হচ্ছে একটা কমপ্লিট লাইফস্টাইল। এমএনসি মিনিং ভাই মাল্টিন্যাশনাল কোম্পানিজ। মাল্টিন্যাশনাল কোম্পানি মানে হচ্ছে যারা বিভিন্ন দেশে দেশে ঘুরে ঘুরে ব্যবসা করে, ঠিক আছে? তো আমি আমি তাদের কথাই বলতেছি, যারা অলমোস্ট সবগুলো দেশে বসে বসে ব্যবসা করে। এমএনসি কি ফ্রেশ গ্রাজুয়েট রিক্রুট করে? অবশ্যই ফ্রেশ গ্রাজুয়েট রিক্রুট করে, এবং এত বেশি পরিমাণ স্যালারি দেয় আপনি এটা বিশ্বাসই করতে পারবেন না। আমি যদি ব্যাটের একটা কথা বলি, মানে কোশ্চেনে চলে গেলাম, সৈকত সাহা কোশ্চেন করছে, সৈকত সাহার উত্তরটা দিয়ে নেই। ব্যাটের একটা এক্সপিরিয়েন্স বলি। ব্যাট যখন একটা ফ্রেশার নেয়, ব্যাট তো চিনে নি সবাই, ব্রিটিশ আমেরিকান টোবাগো, আমরা যে বেনসন সিগারেট খাই সে সিগারেটের যে কোম্পানি। তো ব্রিটিশ আমেরিকান টোবাকো একটা ফ্রেশারকে রিক্রুট করে, ওর স্টার্টিং স্যালারি হয় 70,000 টাকা। এক্সিম ব্যাংক না, সরি, এইচএসবিসি ব্যাংক, ওদের স্টার্টিং স্যালারি হচ্ছে 52,000 টাকা। একটা ফ্রেশার যে কিনা 4 বছর অনার্স করে আর 2 বছর মাস্টার্স করে বের হয়েছে, তারা এই পরিমাণ স্যালারি দিয়ে নেয়। সো যেটা বলতেছিলাম, দিস ইজ এ কমপ্লিট লাইফস্টাইল। এই লাইফস্টাইলটাকে আপনাকে যদি নিতে হয়, আপনি আপনার লাইফে আর কোনো কিছু নিয়ে আপনার চিন্তা করতে হবে না। কিরকম? আমাদের ব্যক্তিগতভাবে একটা ইচ্ছা থাকে কি, আমার একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে, আর হচ্ছে একটা হ্যান্ডসাম স্যালারি থাকবে, দেশে বিদেশে ঘুরে বেড়াবো, বছর বছর প্রমোশন পাবো, অথবা হচ্ছে গিয়ে ডিউ টাইমে প্রমোশন পায়া ইনক্রিমেন্ট পায়া আমি সামনের দিকে লাইফ আগায় নিব। তার মানে কি, আমি মোটামুটি কম বেশি বাঙালির যদি নাকি আমি ইচ্ছাটা ধরি, এটাই হচ্ছে তাদের ইচ্ছা যে একটা ভালো জায়গায় আমার বাসা হবে, একটা গাড়ি থাকবে, একটা বাচ্চা কাচ্চা একটা সুন্দর স্কুলে পড়বে, আর হচ্ছে গিয়ে আমার অফিস থেকে আমার বেসিক নিডস গুলো পূরণ করে দিবে। সো এমএনসি কিন্তু এই কমপ্লিট লাইফস্টাইল। এমএনসি আপনাকে গাড়ি দিচ্ছে, এমএনসি আপনাকে একটা হ্যান্ডসাম স্যালারি দিচ্ছে, এমএনসির উপর কাঁধের উপর ভর কইরা আপনি যে কোনো জায়গায় বাসাও কিনতে পারতেছেন বা নিজের জন্য বানাইতে পারতেছেন। সো এই ধরনের সব যাবতীয় মানে আমাদের বাঙালিদের যে চাহিদা, এই চাহিদা পূরণ করার জন্য এমএনসির উপরে কিন্তু কিছু নাই। এমএনসি আপনাকে সেই সুযোগ করে দিচ্ছে যে না ঠিক আছে আপনার লাইফস্টাইলটা এরকম হবে। সো এই জিনিসগুলা অন্য কোনো মানে জব এক্সেপ্ট দিস গভর্নমেন্ট জব আপনাকে কিন্তু কেউ এনশিওর করে দিবে না। এখন গভর্নমেন্ট জব আমরা কয়জন পাই? আমরা তো সবাই পাই না। তো আমাদেরকে তাহলে চিন্তা করতে হবে কি, তাহলে গভর্নমেন্ট জবেরটা যদি নাই হয়, বয়সও পার হয়ে গেছে, তাহলে আমি এমএনসি জবের জন্য নিজেকে প্রিপেয়ার করি। গুড। তাহলে আপনি কমপ্লিট লাইফস্টাইলটাকে ধরতে পারবেন, আপনার টেনশন অনেকাংশে মুক্ত হয়ে যাবে। তো এরপরে আসছে হাই পেইড স্যালারি। একটু আগে আমি যে গল্পটা বললাম ব্যাটের গল্পটা, এই যে 70,000 টাকা স্যালারি দিয়ে ওরা এন্টার করে, এটা কিন্তু আপনি বাজারে খুঁজলে অবশ্যই এই তথ্যটা পাবেন। এবং আপনারা কিন্তু সবাই কম বেশি জানেন যে একটা এমএনসি কোকা কোলা যদি সে পার্ট টাইমও জব করে তারপরও সে 40,000 টাকার উপরে স্যালারি পায়। সো অন্যান্য কোম্পানিগুলা এমবিএ করার পরে একটা স্টুডেন্টস কে দেয় হচ্ছে গিয়ে 12,000 থেকে 15,000 বা 17,000, এট বেস্ট 20,000। তার উপরে কখনোই না সেখানে এমএনসি গুলা আপনাকে রিক্রুটিং করতেছে 3 গুণ টাকা দিয়ে, সেটা কিন্তু আর কোথাও পাবেন না। সো এমএনসি চাকরি এটাই, কষ্ট হবে, আনন্দও হবে, টাকা পয়সা দিয়ে ওরা রিটার্ন দিয়ে যাবে, আপনাকে প্রেসারও নিতে হবে, বাট আপনি আপনার লাইফস্টাইলটাকে চোখের সামনে দেখতে পারবেন। লাইফস্টাইল, ইট ইজ এ কমপ্লিট লাইফস্টাইল। লাইফস্টাইল শব্দটারই অন্য মিনিং এখানে। এরপরে আসতেছে আপগ্রেডেড লিভলিহুড। আপনি এখন যে পরিবেশে আছেন, এমএনসি আপনাকে এর চেয়ে ভালো পরিবেশে থাকতে বাধ্য করবে। আপনাকে একটা ভালো পরিবেশে রাখবে, আপনাকে একটা বাসা দিবে, আপনাকে একটা গাড়ি দিবে,
আপনাকে একটা হ্যান্ডসাম স্যালারি দিবে, মানে কি আপনাকে বাধ্য করতেছে যে ভাই তোমাকে এর চেয়ে ভালো জায়গায় থাকতে হবে। সো এই জিনিসটা কিন্তু এমএনসি এনশিওর করে দিচ্ছে, ওয়ারাস আর কেউ কিন্তু এনশিওর করে দিতে পারবে না। এরপর আসতেছে লিডারশিপ। এমএনসি এমন একটা জায়গা যে এখানে হচ্ছে গিয়ে কোনো বর্তমানে কোনো বস নাই, মানে বস নাই বলতে আপনি আপনার লিডারশিপটাকে যদি ঠিক মতো প্রুফ করতে পারেন, তাহলে যেহেতু এটা কোনো ব্যক্তি মালিকানাধীন কোম্পানি না, সো এইখানে ভালো লোকের জায়গার অভাব নাই। আপনি অফিসটা ভালো করতেছেন, ভালো কথা, এখানে ভ্যাকেন্সি নেই, আপনাকে আর এক অফিসে দিয়ে দেওয়া হবে। সো আপনি যদি আপনার নিজের দক্ষতাটা শো করতে পারেন কোনোভাবে, তাইলে কিন্তু আপনি এখানে প্রুফ করে তরতর করে সামনের দিকে আগায় যেতে পারবেন। এই সুযোগটা কিন্তু অন্য কোনো চাকরিতে নাই। আপনি ব্যক্তি মালিকানাধীন যে কোনো কোম্পানিতে যান বাংলাদেশে চাকরি করতে, তারা কিন্তু আপনাকে কখনো এই সুযোগ দিবে না। তারা কিন্তু যে বস, সে বসই থাকতে চাবে, সে আপনাকে সুযোগ দিয়ে আপনি তার জায়গাটা নিয়ে নেন, এই সমস্ত সুযোগগুলো সে কোনোভাবে হাতছাড়া করবে না। তো এইখানটায় নিজেকে প্রুফ করার একটা সুযোগ আছে, আপনার মাথায় কি জিনিস আছে সেটা আপনি প্রুফ করতে পারেন। একই সাথে এমন জিনিস দেখা গেছে যে আপনাদেরকে যদি বলি, আজকে আপনারা এখান থেকে কোত্থেকে জয়েন করেছেন আমি একটু কম জানি, তারপরও মৌলভীবাজার শুনলাম, হয়তো শহরের বাইরে থেকে যারা জয়েন করেছেন, এই সমস্ত ডান পিটে ছেলে যারা আছে, যারা হচ্ছে গিয়ে বেসিক্যালি খেটে খাওয়া স্বভাবের এবং যারা হচ্ছে গিয়ে আসলে নিজেকে প্রুফ করার জন্য একটু সুযোগ খুঁজতেছে, তাদের জন্য কিন্তু এমএনসি বেস্ট জায়গা। কারণ এখানটায় এই শহরের নরম পোলাপানের তুলনায় গ্রামের পোলাপান যারা এখন মফস্বল থেকে উঠে আসতেছেন, তাদের সুযোগটা আর আমি অনেক বেশি দেখছি এমএনসিতে। বিলিভ ইট, এখন কর্পোরেট লাইনে যারা আছেন তাদের মানে কয়েকজন আছেন যারা এই পর্যায় থেকে উঠে আজকে কোম্পানির সিইও পর্যন্ত হয়ে গেছেন। আমি নাম মেনশন করব না, আমি আপনাদেরকে শুধু এইটুকু এনশিওর করতে পারি যে আমি গুলশান 2 এ জব করি, যেটা হচ্ছে বাংলাদেশের এমএনসির হাব, হেডকোয়ার্টার বলা যায়। এমএনসির হেডকোয়ার্টার হচ্ছে কি গুলশান 2, সব অফিসের হেড অফিস গুলা গুলশানে অবস্থিত, এতে কোনো সন্দেহ নাই। সো আমি হাবে বা হেডকোয়ার্টার বৈশা থেকে চারিদিকে তাকাইলে শুধু দেখতে পাই যে মানুষ এমএনসি তে জয়েন করতে চায়, বাট কারা ভালো করতেছে? এই সমস্ত যারা অনেক খেটে খাওয়া পরিবার থেকে উঠে আসতেছে, বা যাদের আর্টসটা আছে যে না আমি লিডার হব, এবং এই কোয়ালিটিটা তার শো করতে পারতেছে না বিভিন্ন ধরনের ব্যক্তি মালিকানাধীন কোম্পানিতে, যে তারা এমএনসি তে এসে ফাটায় ফেলাইতেছে একেবারে। কারণ এখানে কাউকে দাবায় রাখা যায় না, যার যোগ্যতা আছে সে উপরে উঠবেই। সো এই জিনিসটা মাথায় রাখেন আপনারা। আপনারা যদি আসলেই সেরকম ডান পিটে হয়ে থাকেন এবং নিজের উপরে যদি এই লেভেলের কনফিডেন্সটা থাকে যে না আমি ভাই কষ্ট করতে পারি, আমি ভাই কাজও পারি, আমাকে দিয়ে হবে, একটু শিখাই দিলেই হবে, তাদের জন্য এমএনসি বেস্ট প্ল্যাটফর্ম। এখানে কেউ কাউকে দাবায় রাখতে পারে না, ঠিক আছে? আপনার যোগ্যতা থাকলে আপনি উঠবেনই, কেউ আপনাকে থামায় রাখতে পারবে না। বি কনফিডেন্ট অন দিস। এখনকার যারা সিইও আছে তাদের মধ্যে অনেক সিইও আছে যাদেরকে আসলে এই সমস্ত ডান পিটে অবস্থা থেকে তুলে নিয়ে আসা হয়েছে। তো এগুলো তো আমি বসে বসে দেখি, আমার কাছে খুব ভালো লাগে দেখে দেখে। তো আমি আজকে আপনাদেরকে এই মেসেজটা দিয়ে দিলাম, ভাই আপনারা যদি আসলেই কনফিডেন্স পান এবং নিজেকে যোগ্যতা প্রুফ করতে চান, তাহলে এটার মতো জায়গা আর নাই। সো যারা বাইরে থেকে আসতেছেন, তারা ভাবতেছেন যে আমাকে দিয়ে হবে কি হবে না, তাদের উদ্দেশ্যে প্রথম কথাই আমি এটা বলবো, আপনাকে দিয়েই হবে ভাই, আপনি সুযোগটা হাতছাড়া করেন না, খালি লাইগা থাকে নাকি, ঠিক আছে? আমি ভাই গ্রাম থেকে উঠে আসছি, আমি টেকনিক্যাল জিনিস বুঝি না, বুঝতে কতক্ষণ? এখানে তো টেকনিক্যাল জিনিস এই সমস্ত এমন কোনো কঠিন ইস্যু না। তারপরে শহরের যে সমস্ত নরম সরম পোলাপান আছেন, তাদেরকে দিয়ে রেদার কাজ হয় না, ঠিক আছে? তার চেয়ে ওই যে নদীতে ঝাঁপ দিয়ে পড়া, নারকেল গাছে উঠে নারকেল পাড়া, এই সমস্ত পোলাপানরাই শাইন করতেছে বেশি দেখতেছি। তো এটা হচ্ছে খুব ভালো একটা সুযোগ নিজেকে প্রুফ করার। এন্টারপ্রেনারশিপ, এন্টারপ্রেনার মানে হচ্ছে আমরা যারা ব্যক্তিগতভাবে কোনো কিছু করতে চাই, নিজে উদ্যোক্তা হইতে চাই, তাদেরকে বলে এন্টারপ্রেনার। তো এন্টারপ্রেনারদের জন্য এটা কিন্তু একটা ভালো সুযোগ। যেমন ধরেন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। আমার একটা ফ্রেন্ড বাংলালিংকের জোনাল ম্যানেজার ছিল, সে হচ্ছে গিয়ে শরীয়তপুর দেখতো, বাংলালিংকে চাকরি করে, এবং সে করলো কি ওইখানে থাকতে থাকতে সে নিজে উদ্যোক্তা হবে চিন্তা করলো, এবং সে বাংলালিংকের সাথে ব্যবসা করা শুরু করছে। কিভাবে? সে বাংলালিংকের একটা হাব নিয়ে নিছে এখন, পুরো ঝিনাইদহ তার আন্ডারে। মানে ঝিনাইদহের যে আগে জোনাল ম্যানেজার ছিল সে কোনো কারণে ছেড়ে দিছে, আমার ফ্রেন্ডটা তৎক্ষণাৎ ওই জায়গাটা জোনাল ম্যানেজার না হয়ে সে থার্ড পার্টি হিসেবে বাংলালিংকের মাধ্যমে সে ওই জায়গাটার দখল নিয়ে নিছে। তাহলে দেখেন, আপনার নিজের যদি নাকি উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে, যদি আপনার ক্যাপিটাল কিছু কম থাকে, কিছুদিন চাকরি করে আপনি ওই কোম্পানির সাথে ব্যবসা করেন, তাতে তো কোনো সমস্যা নাই। আপনাকে তো সব টিপবিটস গুলো ওরাই শিখাই দিচ্ছে, সব ফাঁকা ফোকা কোত্থেকে ঢুকবেন, চিপা চাপা গর্ত কোথায় আছে, বা কোন জায়গাটা আপনার কাজ করার সুযোগ আছে, এগুলো কিন্তু আপনারাই দেখতেছেন, আপনারা কিন্তু জানতেছেন। তো এন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তা যারা হইতে চাই, যারা নিজেকে লাইফে প্রুফ করতে চাই, বা আমি আমার জন্য করব, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যারা আগাইতে চাই,
তাদের জন্য এটা একটা ভালো সুযোগ। ইন্টারন্যাশনাল এক্সপোজার, এমএনসি গুলার হেড অফিস কিন্তু অবশ্যই দেশের বাইরে। সো আপনার সিভি মানে যেটা লিখতেছেন সেই সিভিটা সর্টিং করে কিন্তু বাইরের থেকে। একই সাথে আপনি কেন রিক্রুটেড হবেন সেটার কৈফিয়ত দিয়ে তারপর আপনাকে নিতে হয়। সো আলটিমেটলি আপনি কেন বাদ যাবেন সেটার কৈফিয়তও তারা চায়। এবং আপনার যে মান্থলি অ্যাপ্রাইজাল গুলো আছে, মানে প্রত্যেক 6 মান্থস হোক 3 মান্থস হোক আপনার পারফরমেন্স কেমন, এটা কিন্তু শুধু যে বাংলাদেশে বসে থেকে সিইও দেখতেছে ব্যাপারটা তা না। এটার হেড অফিস যেখানে আছে সেখানে বসে থেকেও মানুষ দেখতে পারতেছে নো হি ইজ ডুইং ওয়েল অর হি ইজ ওয়ার্কিং ওয়েল। তাহলে কি লাভ হবে? আপনার এই যে ইন্টারন্যাশনাল এক্সপোজারটা সেটা কিন্তু সামনের দিকে অনেক বেশি পরিমাণ চলে যাচ্ছে। তো একই সাথে আপনি কিন্তু নিজের যে উইংস বা হাত পা, নিজের যোগ্যতা প্রমাণ করার যে সুযোগ, এটা কিন্তু ইন্টারন্যাশনালি হচ্ছে। এবং আপনারা তো আসলে গুলশান দিয়ে বসে থাকেন না, তো আমি গুলশান দিয়ে বসে থেকেও জানতে পারি, দেখতে পারি যে অনেকে আসলে দেশ থেকে যে বাইরে শিফটিং হচ্ছে না সেটা না, অনেক বেশি পরিমাণ হচ্ছে। কেউ কেউ দেশের চাকরির বাইরে এখন চলে যাচ্ছে বাইরে, বাইরে যে ওই কোম্পানির অন্য উইং এ কাজ করতেছে। তো সেই সুযোগটা কিন্তু আপনাকে অন্য কোনো চাকরি দিবে না, কোনো চাকরি দিবে না এক্সেপ্ট এমএনসি। ব্যক্তি মালিকানাধীন কোনো কোম্পানি আপনারা কোনোদিন কানাডাতে পাঠাবে না, কোনোদিন ইউএসএ তে পাঠাবে না, অথবা কোনোদিন সিঙ্গাপুরে পাঠাবে না যে তুমি আমার উইংসটা দেখে আসো। নো ইটস নট পসিবল, কারণ হচ্ছে তাদের এই সুযোগটাই নাই। বাট এমএনসি এর এই সুযোগ আছে যে না ঠিক আছে তুমি আজকে এখানে করো, কালকে দুবাইতে করো, পরশুদিন তুমি অন্টারিওতে করো, আর তারপরের দিন তুমি হচ্ছে নিউ ইয়র্কে করো, অসুবিধা নাই। সো এই এক্সপোজারটার জন্য হইলো আপনার এমএনসির উপরে কোনো কিছু নাই। এরপর আসছে জব সেফটি, জব সিকিউরিটি। আপনারা দেখছেন এই প্যান্ডেমিক এর মধ্যেও তাদের রিক্রুটমেন্ট চলতেছে, তাদের ভ্যালু পারফরমেন্স হচ্ছে, তাদের প্রপার ইনক্রিমেন্ট হচ্ছে, তাদের প্রপার ইভ্যালুয়েশন হচ্ছে, তাদের প্রমোশনটা আটকায় নাই, তাদের ওয়েজেস যে সমস্ত সুযোগ সুবিধাগুলো তাদের পাওয়া উচিত। তারপর প্রভিডেন্ট ফান্ডে যে প্রভিডেন্ট ফান্ড আরেকটা খুব বড় একটা জিনিস, যেটা এক্সেপ্ট বাংলাদেশে কোনো কাউকেই দেওয়া হয় না, এক্সেপ্ট হচ্ছে গিয়ে ব্যক্তি মালিকানাধীন কোনো কোম্পানিতে এটার কোনো কথাই তুলে না কোনোদিন। তো প্রভিডেন্ট ফান্ডের এই সুযোগ সুবিধাগুলো এই এমএনসি গুলো এনশিওর করে থাকে। এবং কর্পোরেট সুইচ, আপনি বাংলা লিংকে চাকরি করলে জিপিতে যেতে পারবেন, জিপিতে চাকরি করলে আবার রবিতে আসতে পারবেন। ঠিক তেমনি ভাবে আপনি কেএফসি তে চাকরি করলে আপনি ডমিনোসে যেতে পারতেছেন, ডমিনোসে চাকরি করলে আপনি আবার কেএফসি তে আসতে পারতেছেন, অথবা ম্যাকডোনাল্ডস নাই বাংলাদেশে, পিজা হাটে চলে যেতে পারতেছেন। সো এই কর্পোরেট সুইচ গুলো হয়ে এদের কমিউনিটি কিন্তু এরকম হয়ে যায়, মানে 2 দিন পরে আপনি সবাই সবাইকে চিনবেন। ও ভাই তুমি তাহলে বাংলা লিংকে আসছো, আচ্ছা তাহলে কালকে থেকে রবিতে চলে আসো, তোমার এই টাকা স্যালারি বাড়াই দিতেছি। এই নাটক শুধুমাত্র এমএনসি তে সম্ভব, অন্য কোনো জায়গায় নাটক সম্ভব না। অন্য কোনো জায়গায় আপনাকে সহজে কেউ রিক্রুটিং করবেও না, কোনো জায়গায় ভ্যাকেন্সি ক্রিয়েট হলে জানাবেও না, কোনো জায়গায় আপনার অ্যাপ্রোচেরই দরকার হবে না, এরকম কোনো সুযোগই নাই। তো এমএনসি এই কারণে বেস্ট, একবার ঢুকলে কমপ্লিট লাইফস্টাইল, ঘুরে ঘুরে আপনি এখানেই চাকরি করবেন। একবার যদি এই রাস্তাটা অলরেডি ধরে ফেলতে পারেন, ঘুরে ঘুরে এখানেই চাকরি করবেন, আজকে এখানে কালকে ওই কোম্পানিতে ওই কোম্পানিতে, বাট দিন শেষে আপনার এমএনসি তে থাকা হবে। সো এই কমপ্লিট লাইফস্টাইলটাকে আপনি মেনটেন করতে পারবেন। এরপর আসতেছে ফ্রেশার রিক্রুটমেন্ট। ফ্রেশার রিক্রুটমেন্টের গল্পটা কিন্তু অলরেডি আমি বলে ফেলছি। 70,000 টাকা ভাই, ইটস এ ড্রিম জব। শুরুতেই 70,000 টাকা, মানে কি চাই? এবং আমি আপনাদেরকে আরেকটু বলি, ব্যাটের এই যে গ্লোবাল গ্রাজুয়েট যেখানে তারা ফ্রেশার নেয়, এই ফ্রেশারদের সাথে চুক্তি থাকে 3 বছর পরে তাকে দেশের বাইরে যেতে হবে চাকরি করতে। হিজ বাউন্ড, মানে হচ্ছে 3 বছর সে দেশে চাকরি করবে 70,000 টাকা স্যালারি দিয়ে, এরপরে তাকে দেশের বাইরে যেতে হবে, দেশের বাইরে যেয়ে তাকে আরো 3 বছর চাকরি করে আসতে হবে, সে চাক না চাক এটা তাকে করাই লাগবে। সি, আমরা কোথাও আরো দাবরায় বাইরে যেতে চাই, আর উল্টা কোম্পানি আমরা দাবরাইতেছে ভাই আপনি বাইরে যান। এটা কি ধরনের কথা? মানে এর চেয়ে সুযোগ সুবিধা আর কোথাও কিছু থাকার কথা না, উল্টা কোম্পানি আমাকে দাবরায় বের করে দিচ্ছে যে যা ভাই তুই এবার সিঙ্গাপুরের থেকে ঘুরে আয়, বা ভাই তুই কানাডার থেকে ঘুরে আয়। কি মজা, এর কোনো কিছু নাই। সো এমএনসি কিন্তু সবাই কিন্তু এই পোর্টফোলিওটা মেনটেন করে, সবারই কম বেশি এরকম যায়, এরকম বাইরে যাওয়ার সুযোগ আছে। তো এই কারণে হইলো এমএনসি তে নিজের সুযোগটা এনশিওর করা দরকার। এবং আরেকটা জিনিস এখানে জরুরি, দিন শেষে যেন আমার আফসোস করতে না হয় যে আমি কেন ট্রাইটা পর্যন্ত করলাম না, আরে সুযোগটা ছিল কেন ট্রাইটা পর্যন্ত করলাম না। এই আফসোসের ভাগিদার হওয়ার চেয়ে না পেরে ফেরত এসে তখন বলা ভালো যে না চেষ্টা করছিলাম আমার দিয়ে হয় নাই। এই চেষ্টাটাও করবেন না, আবার বড় যে গল্প দিবেন আমি তো চেষ্টা করলে চান্স পেতাম, আমি তো চেষ্টা করলে হচ্ছে গিয়ে ফাটা ফেলাই দিতাম, সিইও হয়ে যেতাম, এই সমস্ত আগারা বাগারা গল্প বয়স শেষে যখন দিবেন তখন মানুষ আপনার এক গালি দিবে বসে বসে যে তুমি আমার কি কর্তব্য জানা আছে আমার। সো এই সুযোগটা নিজের থেকে একবার হইলেও নেওয়া উচিত। এবং এই অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা ইজ সো সিম্পল, একটু ডিফারেন্ট, যেখানে আমরা সবাই আটকায় যাই, সেটা নিয়ে আমি আপনাদেরকে জানাই দিব যে না ঠিক আছে কিভাবে করে এই জিনিসটা সামনের দিকে একটু আগায় নেওয়া যায়, বা আমরা কি কি সিলি মিস্টেক গুলো করে ফেলি যার কারণে আমার সিভিটা সর্টিং হয় না। ঠিক আছে,
বিডি জবস নট গিভ এনি এমএনসি সার্কুলার। ভাই এখানে এমএনসি লিখে কোনো সার্কুলার থাকে না। এই যে দেখছেন জানার কত ঘাটতি। এখানে কোম্পানির নাম দিয়ে থাকে হচ্ছে গিয়ে ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট, আর আপনাকে বুঝতে হবে কোনটা এমএনসি। এটা তো ভাই ও বলে দিবে না আমি মাল্টিন্যাশনাল, আসো আসো আমার কাছে আসো, আমি মাল্টিন্যাশনাল চাকরি করো এখানে। এটা তো ভাই আপনাকে জানতে হবে যে বাজারে কে এমএনসি। বুঝছেন? কে কোশ্চেনটা করছেন তাই সে উত্তরটা পাইছেন। সো এরপরে আসতেছে কর্পোরেট বেনিফিট। কর্পোরেট বেনিফিট খুব কঠিন একটা ওয়ার্ড, এটা সহজে বোঝানো যায় না, এটা একটু কঠিন। আপনার কর্পোরেট বেনিফিট গুলোর মধ্যে আছে আপনার জবের ইনসিউরিটি, জব সেফটি, জব সিকিউরিটি, ভবিষ্যতে কি করবেন এবং আপনি আসলে কত টাকা ইনকাম করতে পারবেন এই চাকরি করে। এই কর্পোরেট বেনিফিটটা আপনি আগে থেকে বুঝে যাবেন যে আমি যদি এই স্টার্টিং এ এরকম দিয়ে শুরু করি, আজকে থেকে 5 বছর পরে আমার ক্যারিয়ার কোথায় যায় ঠিকতে পারে, আজকে থেকে 10 বছর পরে আমার ক্যারিয়ার কোথায় যায় ঠিকতে পারে, এবং এবং আমি যদি 20 বছর চাকরি করি কয় টাকা ইনকাম করতে পারবো। এই কর্পোরেট বেনিফিটটা বা এই চিন্তা ভাবনা গুলা আপনি অনেক আগের থেকেই সেরে ফেলতে পারবেন। টু বি ভেরি ফ্রাঙ্ক, আপনি অবশ্যই জানবেন যে আমি যদি এই গতিতে হাঁটতে থাকি, 5 বছর পরে আমি কর্পোরেট বেনিফিট নিয়ে আমি আরেকটা কোম্পানিতে সুইচ করব এবং আমার স্যালারি 50,000 টাকা বাড়ায় ফেলবো। তার 5 বছর পরে আমি আরেকটা কোম্পানিতে সুইচ করব, করে আমার স্যালারি আরো 1 লাখ টাকা বাড়ায় ফেলবো। সো আজকে থেকে 15 বছর পরে আমার ইনকামটা হবে হচ্ছে এরকম। এই জিনিসটা আপনি কর্পোরেটে এমএনসি তে চাকরি কইরা ছাড়া আপনি কোনো জায়গা থেকে ইনসিওরিটি দিতে পারবেন না। আনটিল আনলেস আপনি চুরি চামারি করেন অথবা অন্য কোনো নিউসেন্স করেন বা 2 নম্বরে কিছু করেন, আপনাকে বের করে দেওয়া হয় নাই, এই সেক্টর থেকে আপনাকে কেউ বেরি করতে পারবে না। মানে সত্যি কথা, এই সেক্টর থেকে আপনাকে কেউ বেরি করতে পারবে না। আপনারা কি জানেন যে গ্রামীণ ফোনে আসলে প্রত্যেকে চাকরি না করেও কত লোক টাকা নিতেছে? যাই হোক, এটা হচ্ছে কি অন্য জিনিস, আমরা নাম মেনশন করে না বলি, ঠিক আছে? তো আপনি যদি এখানে কোনো কিছু 2 নম্বরই না করেন, আপনাকে কেউ বের করতে পারবে না, ঠিক আছে? আপনার এখানে টিকে থাকা হবেই, এখান থেকে বেতন আপনি নিজেই থাকবেন। সো কর্পোরেট বেনিফিট অনুযায়ী 15 বছর পরে আমি আসলে কত টাকা ইনকাম করতে পারবো সেটার ক্যালকুলেশনও আপনি যদি স্মার্ট হয়ে থাকেন আপনি কিন্তু বের করে ফেলতে পারবেন শুরুতেই, যে আমি এই গতিতে হাঁটতেছি, 5 বছর পরে এই গতিতে হাইটে এখানে যাব, তার 5 বছর পরে ওইখানে যাব, তারপর আমার স্যালারি হবে এত, সো আমি এক জীবনে এত কয় টাকা ইনকাম করতে পারবো, এটা আপনি আগের থেকে ঠিকই বের করে ফেলতে পারবেন যদি আপনি স্মার্ট হন। হেলদি ওয়ার্ক এনভায়রনমেন্ট, ভাই আমার তো দিন শেষে দরকার কি, আমি অফিসের গাড়ি করে অফিস যাব, আমার কোটটা রাখবো, ব্লেজারটা পাশে রাখবো, রাইখা আমাকে পিয়ন এসে কফি দিয়ে যাবে, গরম ধোয়া ওঠা কফি থাকবে, আগে কফিটা চুমুক দিব হালকা, তারপরে যাই হচ্ছে আমি দিন শুরু করব, এবং আমার আশেপাশে সবকিছু ঝকঝকে থাকবে, তকতকে থাকবে, ওয়াশরুমটা সুন্দর থাকবে, রান্নাঘরটা সুন্দর থাকবে, মানে যেখানে খাবার খাবো ডাইনিংটা সুন্দর থাকবে, আমার একটা হেলদি ওয়ার্কিং এনভায়রনমেন্ট থাকবে। এর বাইরে তো আর কিছু ড্রিমেও নাই আমাদের। তো এই ড্রিমটা শুধু এমএনসি পারে আপনার পূরণ করতে। ধোয়া ওঠা কফির মগ, এটা আপনি অন্য যে কোনো জায়গায় চাইলে আগে প্রথমে চাপ খাবে কতক্ষণ আপনাকে দেয়া, তারপরে সে বললো যে ভাই তুই কাজে যা আগে। বাট এমএনসি কিন্তু এই লেভেলের কাজগুলো করে না। এমএনসি আপনার অ্যামিনিটিজ এনশিওর করে যে তুমি ভাই আমাকে টাকা এনে দিচ্ছ, তুমি মানসিক ভাবে শান্তিতে থাকো। সো ওদের কথায় হাতে হা মিলায় যদি তাল মিলায় চলতে হয় তাহলে আপনাকে ওর রাস্তায় হাঁটতে হবে, এমএনসি তে যাইতে হবে। এরকম পিয়ন এসে সব কাজ করে দিয়ে যাবে, অথবা হচ্ছে নিজে শুধু ল্যাপটপ চালাবে, এসি মিটিং রুমে বসবো, এগুলোই তো দরকার, এর বাইরে কি চাহিদা আছে? তো এই স্বপ্নগুলো আপনার এখানে সুযোগটা নেওয়া উচিত। এক্সপার্টাইজ বিল্ডিং, আপনাকে এই যে গরম ধোয়া ওঠা কফির মগের স্বপ্ন আমি দেখাইলাম, কিন্তু এর মানে এই না যে আপনি ফাঁকিবাজি করে দিন পার করতে পারবেন। কাজ আপনাকে ঠিকই করতে হবে, হয় কম্পিউটারে করতে হবে আর তা নাহলে গায়ে গতরে করতে হবে, যে কোনো একটা কিছু আপনাকে করতেই হবে। সো আপনাকে ও করাই নিয়ে আপনার এক্সপার্টাইজ বিল্ডিংটা এনশিওর করার দায়িত্ব ওই কোম্পানির, মানে করবেন না করায় ছাড়বে, ঠিক আছে? তো এইটাও কিন্তু একটা বেনিফিট যে আমাকে কেউ পড়া হয়, আমি ছোটবেলায় আমরা দেখছি কাউকে হয়তো পিটায় পড়ানো শিখাইতে হইতো, কাউকে হয়তো ভালোভাবে কথা বললে কথা শিখতো। তো ঠিক তেমনি ভাবে এমএনসি যদি আমার পিটায়ও কাজ শিখায়, আমার খারাপ কি ভাই? শিখা না, কাজ শেখা নিয়ে কথা। সো অল দিস আর এমএনসির মানে কি বলবো বেসিক থিং, যে আমি এই কারণে হইলো আমার লাইফে এমএনসি তে ট্রাই করা উচিত, ঠিক আছে? তো এগুলা হচ্ছে তার সারমর্ম। এতক্ষণ যত কথা বললাম সবকিছুতে যদি আপনারা বুঝে থাকেন যে না আপনার মানসিক শান্তি যদি দরকার হয় আপনার এমএনসি তে জব করা উচিত, তো আমি এই একটা কারণে আপনাদের উৎসাহিত করব যে ভাই ট্রাই করেন, নিজের ভিতরে আর্টসটা ফিল করেন, আপনি নিজে থেকে বুঝেন যে এটা আমাকে দিয়ে হবে কি হবে না, তারপরে যে অন্য কিছু দিকে মনোযোগ দেন। আর এখানে অনেকে আছে যারা নিজেরা উদ্যোক্তা হতে চায়, তাদেরও তো সুযোগ আছে। সো এমএনসি তে জায়গায় কাজ করার কোনো সুযোগের শেষ নাই, আসলে কোনো সুযোগের শেষ নাই। আমি কোন বিষয়ে এক্সপার্ট যদি আমি শুধু সেইটুকু নিজের মাথায় নিতে পারি, আলটিমেটলি এতগুলা সুযোগ সুবিধা আমার সামনে ওয়েট করতেছে। দাঁড়ান একটু গুনে নেই কয়টা সুযোগ সুবিধার কথা বলছি।
1 2 3 4 5 6 7 8 9 10 11 22টা সুযোগ সুবিধার কথা আমি বলে ফেলছি অলরেডি ভাই। এই 22টা বাধাও তো আছে নাকি? আর কি চান আপনি? অফিস পলিটিক্স সম্পর্কে কিছু বললে ভালো হয়। বলবো আসতেছে। আরে পলিটিক্স অন্যরা করলে আমরা করবো না কেন? হ্যাঁ, আমরা কি কম পলিটিশিয়ান নাকি? আমরা তো আর ওস্তাদ লেভেলের পলিটিশিয়ান হবো। এটাই তো মজা। তো আসতেছে ওইটা নিয়ে কথা বলবো। এটা আমার কোর্সের ভিতরে থাকবে যে অফিস পলিটিক্স কিভাবে সামলানো লাগে। তো আমরা এখন এমএনসি সেক্টর গুলো একটু আগে জানলাম, একটু আগে আমাদের মধ্যে কোশ্চেন ছিল এবং আমরা দেখছি যে অনেক এমএনসি বাংলাদেশে। তো এমএনসি গুলো আসলে কোন কোন জায়গায় চাকরি করতেছে, কাজ করতেছে, তার একটা লিস্টও আমরা একটু আগে দেখে আসছি। তো ঠিক আছে, তার বাইরেও আরেকটু ইলাবোরেটলি দেখার চেষ্টা করি। এমএনসি বাংলাদেশের টেলকো খাত পুরোটা খাই ফেলছে, আপনারা জানেন। কারণ হচ্ছে গভর্নমেন্টের শুধুমাত্র একটাই আছে হচ্ছে কি টেলিটক। ওইটার কি অবস্থা ভাই আমি এটা মিটিং এ আপনাদেরকে বলতে চাই না। বাকি সবগুলো টেলকো যা আছে সব কিন্তু এমএনসি। গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবি সব হচ্ছে কি আমার এমএনসি। গার্মেন্টস, এমএনসি এর কিন্তু গার্মেন্টস দিয়েও ভর্তি অনেকগুলা। এইচএনএম যে সমস্ত ফ্যাক্টরিতে কাজ করে, সিএস, ওয়ালমা, এইগুলা যে সমস্ত ফ্যাক্টরিতে কাজ করে তারা হচ্ছে গিয়ে এমএনসি এর আন্ডারে চলে আসে, বা তাদের নিজেদের বাইং হাউস এখানে আছে, অফিস গুলো এখানে আসে। ফুড, ডমিনোস পিৎজা, পিৎজা হাট, তারপরে কেএফসি, এগুলো হচ্ছে ফুডের ভিতরে আছে। রিটেলের মধ্যে আছে হচ্ছে কি আপনার প্রক্টর এন্ড গ্যাম্বল। ঠিক আছে, রিটেল মানে হচ্ছে যারা একদম খুচরা লেভেলে মালপত্র দিয়ে আসে। তো এই ধরনের কোম্পানিগুলো আছে। তারপরে আছে হচ্ছে এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস। এগুলোর ভিতরেও আছে অনেক ধরনের বিস্কিট বাইরে থেকে আসে যেগুলা, তারপরে শেভিং ফোম। তো এই জিনিসগুলো হচ্ছে এফএমসিজির আন্ডারে। তারপরে আছে B2C, মানে হচ্ছে কি একদম কোম্পানির হাব থেকে বা গোডাউন থেকে একেবারে যে কোনো ব্যক্তির হাতে দিয়ে আসা হবে। এটা যেমন ধরেন টুথপেস্ট আছে, ব্রাশ আছে, শেভিং ফোম আছে। তো এই জিনিসগুলো হচ্ছে B2C। সো আমরা যদি একটু চোখ কান খোলা রাখি, আমরা কিন্তু মানে অনেক সহজে বুঝতে পারবো যে আমি একটু কেন বললাম এরা বাংলাদেশে 18,000 কোটি টাকার ব্যবসা করতেছে। একটু সহজে যদি চিন্তা করি, আমি কিন্তু একটু পরেই বুঝতে পারবো যে কেন এরা 18,000 কোটি টাকার ব্যবসা করতেছে এবং কোথায় কোথায় ব্যবসা করতেছে। সো দেশি কোম্পানিগুলো বাদ দিলে সবই এমএনসি, আর এমএনসি হচ্ছে খেয়ে বসে আছে সব। বাংলাদেশের নিজেদের কয়টা কোম্পানি আছে আমার একটু বলেন তো? কয়টা সিমেন্ট ফ্যাক্টরি আছে? এফএমসিজির মধ্যে যে কতগুলো সিমেন্ট, হেডেলবার্গ আছে, আরো কত কি আছে, বাংলাদেশে কয়টা আছে এরকম? বাংলাদেশের ব্যবসাটা কি বলেন তো আমাকে? আছে কিছু? খালি বসুন্ধরা কিছু ব্যবসা করতেছে, তারপরে হচ্ছে তাও কি বেশিরভাগই হচ্ছে গার্মেন্টস রিলেটেড। সো বাকি সবকিছুর কোনো কিছুই আমরা বানাই না। মানে লাইনটা বুঝেন, বাকি সবকিছুর কোনো কিছুই আমরা বানাই না। তো এই কঠিন জায়গাগুলোতে এফএমসিজি গুলা বা হচ্ছে এমএনসি গুলা ব্যবসা করে ফাটায় ফেলতেছে এবং তাদের রিক্রুটমেন্ট এই কারণে এত বেশি হয়। বাট এমএনসি তো নিজে অ্যানাউন্স করে দেয় না যে আমি এমএনসি। এমএনসি বুঝতে হয় যে কে এমএনসি, কে গ্লোবাল কোম্পানি। গ্লোবাল কোম্পানির স্ট্যান্ডার্ড থাকে গ্লোবালের মতোই। সো এমএনসি গুলো আরো অনেক জায়গায় কাজ করতেছে। সেই জায়গাগুলোর মধ্যে আছে এন্টারপ্রেনারশিপ, যারা হচ্ছে নিজেরা কিছু করতে চায়। যে কোনো ব্যক্তিগতভাবে যদি কেউ কিছু করতে চায়, সেখানে যখন ফান্ডিং করে তখন সেটাকে বলতেছে এন্টারপ্রেনারশিপ। এই একটা জায়গা আছে যেখানে আপনি যেই কাজই করেন না কেন আপনার কোনো না কোনো সুযোগ আছে এমএনসি তে। আমি ভাই কিচ্ছু পারি না, আমি হচ্ছে গিয়ে জিনিসপত্র একটু বেচতে পারি, তাহলে সেলসে চলে যান এমএনসির। আমি ভাই একটু কম্পিউটারটা ভালো বুঝি, আপনি তাহলে আইটি তে চলে যান, এমএনসির আইটি তে ট্রাই করেন। আমি ভাই একটু অ্যাকাউন্টিংটা পড়াশোনা করছি, হ্যাঁ ভালো কথা, তাহলে আপনি এমএনসি তে অ্যাকাউন্টেন্টেরও দরকার আছে। আমি ভাই সমাজ বিজ্ঞান নিয়ে পাস করছি, আমার কোনো খানা নাই এমএনসি তে, অবশ্যই আছে। এই প্রশ্নের উত্তর হচ্ছে তাহলে আপনি এতে চলে যান, সেলসে চলে যান, সমাজ বিজ্ঞান থেকে পড়াশোনা করে আসছেন। আমি ভাই জুলজিতে পড়ছি, আমি কি করব? সেলসে চলে যান। এমএনসি সেলস তো কোনো বাধা ধরা নিয়ম নাই যে আপনাকে মার্কেটিং এ পাস করতে হবে, এই ধরনের কোনো রুলস নাই। আমি ভাই ক্যাটটা একটু ভালো বুঝি, অটোক্যাডে চলে যান গার্মেন্টস এ, এমএনসি গুলোতে যেটা আছে। তো এইগুলা সেক্টরের ভ্যাট এন্ড ট্যাক্স একজন লিখছে, ভাই এমএনসি তে ভ্যাট এন্ড ট্যাক্স এর তো চোখ বন্ধ করে দরকার হয়, কারণ ওরা ভ্যাট এন্ড ট্যাক্স ফাঁকি দেয় না বা এই ধরনের সুযোগগুলোও নেয় না। তো ওইখানে তো প্রচুর পরিমাণ সুযোগ আছে এমএনসি তে কাজ করার, ভ্যাট ট্যাক্স, অ্যাকাউন্টিং, ফিনান্স, কিসের কোনো সুযোগ নাই। সো আমি যেটা বলতেছিলাম যে এই একটা জায়গা যেখানে আপনি যেই এক্সপার্টাইজ নিয়ে যান না কেন আপনার কোনো না কোনো সুযোগ আছে। মানে আজকে এই যে আমি এখন 163 দেখতে পাচ্ছি, এই 163 জনে কিছু না কিছু জানি আমরা, কিছু না কিছু নিয়ে আমি পড়াশোনা করছি। সো এই 163 জনের এই সুযোগ আছে। শুধুমাত্র নিজেকে মেলে ধরার অভাবে বা নিজেকে উপস্থাপনের অভাবে আমি এমএনসি তে চান্স পাচ্ছি না।
যেই সুযোগটা আমরা ছোট ছোট কিছু ভুলের কারণে আমি নিজেকে উপস্থাপন করতে পারি না, আমার এন্টায়ার কোর্সই আমি সাজাইছি সেটার উপর দিয়ে। আপনি কেন জানেন না, আপনাকে জোর করে হইলেও আমি জানাবো যে ভাই এই মিস্টেক গুলো আপনার হচ্ছে, এই মিস্টেক গুলোর কারণে ভাই আপনি এমএনসি তে শর্ট লিস্টেড হচ্ছেন না বা আপনি সামনের দিকে আগাইতে পারতেছেন না। সেটা আপনার চোখে আঙ্গুল দিয়ে আমি দেখাবো, যে এরপরে আপনি নিজে বুঝবেন যে আসলে তাই তো ভাই, আমি তো অ্যাপ্লাই করার সময় এই ফান্ডাটা করে ফেলছিলাম, দেখি তো আমার কাজটা হয় নাই। তো এই 164 জন এখন হয়েছেন, এই 164 জনকে আমি রাস্তা দেখাই দিব যে আপনি কোথায় অ্যাপ্লাই করবেন, কবে অ্যাপ্লাই করবেন, কেন অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন। আমার এন্টায়ার কোর্স পুরোটাই এই প্রশ্ন উত্তর গুলা খালি খুঁজবে। যে আমি এখানে একজনের নাম দেখি শাহ আলম, আমি শাহ আলম এখানে উপস্থিত আছি, আমি কেন অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, কখন অ্যাপ্লাই করব, কি কি ঠিকঠাক বা মিস্টেক না করে অ্যাপ্লাই করব, সেই প্রশ্নের উত্তরটা শাহ আলম সাহেব যদি আমার সাথে থাকেন আমার পুরো কোর্সে, আমি আপনাকে এই প্রশ্নের উত্তরগুলা মিলাই দেব। বা সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না, সেই অঙ্ক মেলানোর জন্য যেটুকু করা লাগে, সেই অঙ্ক মেলানোর জন্য যদি আমাদেরকে আর পরিশ্রম করতে হয়, তাহলে আমি পরিশ্রম করার রাস্তাটা আপনাকে বলে দিব। গতানুগতিক আপনাদেরকে আমি বলতেছি না যে আপনাকে আমি সিভি রাইটিং শেখাবো, আপনাকে আমি লিখা দিব আপনার সিভিটা বা আপনার রিজিউমিটা এরকমই হইতে হবে, এই ধরনের কাজ আমি আজিম করি না। আপনার কাজ আপনিই করবেন, আমি আপনাকে দিয়ে করাই নিব। এটা হচ্ছে আমার তরিকা। আমি আপনার কাজ করার জন্য বাধ্য না ভাই, ঠিক আছে? আমার বহুত কাজ আছে। তো আপনার সাকসেসটা নির্ভর করার জন্য আপনি কি করতে পারেন সেই গাইডলাইনটা আমি আপনাকে দিয়ে দিব একজন বাই একজন, পুরো কোর্সে যদি আপনি আমার সাথে লেগে থাকেন। তো এটাই আমি এনশিওর করতেছি যে শাহ আলম সাহেব উনি জানবেন উনি কখন অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কেন অ্যাপ্লাই করবে, কি কি ভুল ভ্রান্তি ছাড়া অ্যাপ্লাই করবে। এটাই তো দরকার। আপনার সবার অঙ্ক না মিললে আপনার অঙ্ক মেলার জন্য কিন্তু এই 4টা প্রশ্ন উত্তর দরকার। এই 4টা প্রশ্ন উত্তর নিয়ে আমার এন্টায়ার কোর্স সাজানো হয়েছে এবং এগুলো দেখে দেখে শিখছি। অন্য কর্পোরেট ট্রেনাররা কেউ দেখে শিখছে বা কেউ শুনে শিখছে, দেখা শেখার সহায় ছাড়াই গরম বা কঠিন কঠিন কথাবার্তা বলে জিনিসটাকে উপস্থাপন করে। আমার ব্যাপারটা তা না। আমি ভাই এখনই চাকরি করতেছি গুলশান 2-এ। তো আমি চোখের সামনে বসে প্রতিদিনই দেখতেছি আপস এন্ড ডাউন, প্রত্যেক দিনই দেখতেছি রিকোয়ারমেন্ট, প্রত্যেক দিনই দেখতেছি কিভাবে চেঞ্জ হচ্ছে রিকোয়ারমেন্ট গুলা। আপনি যুগের সাথে যদি আপডেটেড না থাকেন আপনি ঝরে পড়বেনই। এখনকার ট্রেন্ড, এখনকার যে কোনো সিভি সর্টিং এর সিস্টেমের জন্য আমরা ইউজ করি হচ্ছে এটিএস, ঠিক আছে? সো এই এটিএস সিস্টেমটা কি জানতে গেলে আপনাকে বুঝতে হবে আপনি কি কি ভুল করেন, কারণ এটিএস ওই ভুলগুলা বাদ দিয়ে দেয়। তো ওই ভুলগুলা বাদ দিয়ে দিলে দেখা যায় যে একটা জবের এগেইনস্টে অ্যাপ্লাই করে 30,000, শুরুতেই দেখা যায় যে 29,000 নাই। এই 29,000 জনের মধ্যে আপনাদের এই 164 জনের সিভি এতদিন ছিল, যে অল্প কিছু ভুল করছেন, এটিএস ওটাকে নিয়ে নিছে, পালা দিছে আপনার সিভি, দরকার নাই। ভাই কপাল তো এটিএস এর পুরো নাই, কপাল পড়ছে আপনার। আপনারা যদি কি অ্যাপ্লাই করেও থাকেন এতদিন এই এটিএস এই দুষ্টুটার জন্য হচ্ছে আপনারা সামনের দিকে আগাইতে পারেন নাই। এটা একটা কম্পিউটার প্রোগ্রাম, এইটার মাধ্যমে হচ্ছে ইনিশিয়াল সিভি সর্টিং গুলা করা হয়। তা আমার পুরো কোর্সের ভিতরে আমি এটাই রাখছি যে কেন আপনার সিভিটা সর্ট করা হবে না। বাকি ভাই খেলতে পারলেন কি পারলেন না এটা পরের ব্যাপার, এটার জন্য আছে তরিকা। আমার এখানে কোর্সের ভিতরে সামনের দিকে আসবে আমরা কি কি পড়াবো, আমি একদম প্রপার জার্নিটা আপনাকে এনশিওর করে দিব। যে আপনি একটা স্টুডেন্ট আজকে মনে প্রাণে চাইতেছেন যে আমি ভাই এমএনসি তে চাকরি করব, আলহামদুলিল্লাহ। এরপরে থেকে আপনার কি করা লাগবে, আপনার সবার অঙ্ক মেলে না কিন্তু আপনার অঙ্ক কেন মিলবে সেটা নিয়ে আপনাকে পুরো এন্টায়ার জার্নিটা আমি দেখাই দিব। বাট এই জার্নিটা আপনিই করবেন, আমি করব না। আমি আপনাকে রাস্তা সিরাতুল মুস্তাকিম দেখাই দিব, মানে হচ্ছে সহি এবং শুদ্ধ রাস্তা দেখাই দিব। বাট কাজটা কিন্তু আপনারই করতে হবে। এমন না যে আমি আপনার হয়ে কইরা দিব, আমি আপনার হয়ে সিভিটাও লিখবো না, আমি আপনার হয়ে ভাইভাটাও দিব না, কিছুই করবো না, বাট আপনিই করবেন। কারণ দিন শেষে যেন আপনি নিজেকে বলতে পারেন যে ভাই আমি নিজের যোগ্যতায় চাকরি পাইছি, আলহামদুলিল্লাহ, এটাই তো শান্তি। আমাকে কেউ চাকরিটা দেয় নাই, এটাই তো শান্তি। সো এটিএস নামক দুষ্টুটাকে কিভাবে এড়ানো যায় সিভি সর্টিং এর শুরুতেই, এটিএস এর কপাল না পুড়ে আপনার কপাল পুড়লো, সেটা যেন না হয়, সেটার জন্য কি কি করতে হয় আমার পুরো এন্টায়ার কোর্সের সামনের দিকে সেগুলো থাকবে। এক্সপার্টাইজ সেটিং খুব কঠিন একটা জিনিস। আমি এটা নিয়ে এতক্ষণ কথা বলতেছিলাম। আপনাদের যার যে যোগ্যতা আছে ভাই, এখানে সেখানে কোনো না কোনো খানা আছে এমএসসি তে, কোনো না কোনো জায়গা আছে যেখানে আপনি আপনার এক্সপার্টাইজটা কাজে লাগিয়ে দেওয়া। সিম্পলি এখানে তো মানুষ দরকার, এই সেক্টরে মানুষ দরকার, কোয়ালিফাইড মানুষ দরকার। কোয়ালিফাইড মানুষ কিনতে ওরা টাকা দিতে কখনো কার্পণ্য বোধ করে না। কারণ হচ্ছে কি এই জিনিসটা শেখাইছে কি আমাদেরকে, ওই যে যখন আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে ছিলাম না,
ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি হইতো, আমাদের দেশের কিছু পরিমাণ লোককে অসীম সুযোগ সুবিধা দিয়ে যাইত, কিন্তু ওদেরকে দিয়েই সে হচ্ছে বাকি কাজগুলো করাই নিত এবং আরো বেশি পরিমাণ টাকা নিয়ে যেত। এমএনসি গুলাও তাই, সে তার নিজের কোম্পানিকে কখনো আনহ্যাপি রাখে না, মানে কোম্পানি এমপ্লয়িকে কখনো আনহ্যাপি রাখে না। সে যা চাচ্ছে বা তার চিন্তা ভাবনা যা আছে তাকে তার চেয়ে বেশি দেয়। তুই খুশি থাক, কিন্তু আমার ব্যবসাটা হোক, কারণ তুই খুশি থাকলে, মেন্টালি ফ্রেশ থাকলে আমার ব্যবসাটা ভালো হবে। সো দিস ইজ দেয়ার পলিসি। সো আমাদের বাংলাদেশে মোর দেন 200 এমএনসি ওয়ার্কিং কাজ করতেছে, এবং এখানে সবচেয়ে বড় সুযোগ সুবিধা হচ্ছে যদি আপনার কোনো আইডিয়া থাকে, কোনো ফান্ডিং এর কোনো সমস্যা না। আপনি যদি নতুন কোনো ব্যবসার আইডিয়া নিয়ে এমএনসি কে যে কোনো একটা মেম্বার বা সিইও বা যে কোনো টপ লেভেলের পারফর্মারের কাছে যে বলেন যে স্যার আমার এরকম একটা আইডিয়া আছে, আমরা কি এটা নিয়ে কাজ করতে পারি কিনা, তারা অবশ্যই আপনাকে এনকারেজ করবে, সিম্পলি এনকারেজ করবে যে ঠিক আছে করো, লেটস ডু ইট, চলো। এমএনসি কখনো বলে না যে আমি করব, এমএনসি বলে যে লেটস ডু ইট। ঠিক আছে? তো এই জায়গাগুলোতে নিজেকে যদি প্রুফ করতে চান তাহলে আমার সঙ্গে থাকেন, দেখি আপনাদেরকে কিভাবে করে সামনের দিকে আগায় দেওয়া যায়। সো নেক্সট স্লাইডে চলে যাই আমরা। এমএনসি জব অ্যাপ্লিকেশনের জন্য বা গ্র্যাবিং এর জন্য আমি কি কি কাজ করে থাকি, কি কি কাজ করা উচিত এবং কোথায় আমার মিস্টেক হয়, তো সেগুলো কিন্তু একটার পর একটা আসতেছে, আপনারা কিন্তু দেখতেছেন একটার পর একটা আসতেছে যে আমার কি কি অ্যাপ্লিকেশন বা গ্র্যাবিং এর জন্য আমাকে কি কি মেনটেন করতে হবে। এমএনসি গুলো একটা সার্টেন প্রসিডিউর বা অ্যাপ্লিকেশনের জন্য আলাদা একটা মডিউল আছে, সেখানটা আমরা না জানা না বোঝার জন্য অল্প কিছু পরিমাণ মিস্টেক করে ফেলি, যে মিস্টেকের ভুলটা মানে আমরা হচ্ছে গিয়ে নিজের জীবন দিয়ে সমাধান করি আর কি, যে ভাই ভুল তো করে ফেলাইছি, সিভিটা তো বাদই গেছে। কিছু ছোট ছোট মিস্টেক, ওই যে এটিএস যেটা ধরে, আমি একটু আগে বলতেছিলাম যে আপনি সার্টেন প্রসিডিউর যদি এখানে মেনটেন না করেন, ভাই আপনি ঝরে পড়ে যাবেন, করার কিচ্ছু নাই। তো এই জায়গাটা এনশিওর করতে হবে। প্রপার অ্যাপ্রোচ, আপনি আসলে আপনার যোগ্যতাটা আগে বুঝতে হবে যে আমি আসলে এই কাজটা করতে চাই বা আমি এই কাজটা করতে পারি। আপনাকে কেউ জোর করে করাইলো সেই কাজের কোনো ভ্যালু নাই। তো আপনার যেটা ভালো লাগে আপনার সেই প্রপার অ্যাপ্রোচটা নিতে হবে যে না আমি এই কাজটাই করতে চাই এবং আমি এটা ভালো পারি এবং আমি নিজেকে এখানে প্রুফ করতে চাই। তো সেই জিনিসগুলো আপনাকে মাথায় নিতে হবে। এরপর হচ্ছে ম্যানার্স, অ্যাপ্লিকেশনের কিছু ম্যানার আছে, কিছু কোয়ালিফিকেশন, মানে নিজেকে উপস্থাপন করার জন্য কিছু সার্টেন প্রসিডিউর আছে, সেই জিনিসগুলা আপনার ভিতরে থাকতে হবে। একটা সিভি বা একটা অ্যাপ্লিকেশনে একটা কর্পোরেট গ্রুমিং আছে, জিনিসটা দেখতে যেন অ্যাপ্রোচেবল হয় বা সুন্দর হয়, জিনিসটা যেন দেখে ভালো লাগে এইচআর ম্যানেজার, সেই জিনিসটা এনশিওর করতে হবে। ইন্টারভিউ সেশন খুব কঠিন একটা পার্ট, বাট আপনি যদি আমার এই কোর্স করেন, আপনার এমএনসির ইন্টারভিউয়ে 90% কোশ্চেন না পারলেও আমি আপনাকে 80% কোশ্চেন বলে দিব যে এই কোশ্চেন গুলো আসবে। টু বি ভেরি ফ্রাঙ্ক, ওর ভিতরেই আসবে। আপনারা হয়তো ভাবতেছেন ইন্টারভিউ একটা বিশাল জিনিস, কোত্থেকে প্রিপারেশন নেব, কি করব। না রে ভাই, কিছু গদবাঁধা কোশ্চেনই আছে, সেটাই জিজ্ঞাসা করে, এবং মোরাললেস সব কোম্পানিতে ওই সেমই কোশ্চেন হয়। তো আমি আপনাকে হয়তো 100% দিতে পারবো না, কিন্তু আপনাকে 80% কোশ্চেন আমি আগেই বলে দিতে পারবো। সো 80% পারার পরে আপনি যদি রেস্ট 20% নিজের সামনে আগাই দিতে না পারেন, দিস ইজ ইয়ার ফেইলিয়ার। সো এইখানে কোর্সের ভিতরে আমি সে সবকিছু রাখছি। 80% কোশ্চেন কমন ফালাবো আমি ইন্টারভিউ মতো জায়গায়, আমি কনফিডেন্ট নিয়ে বলতেছি। এবং আপনারা আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনারা এই কোর্সের পরে কেন চান্স পেলেন না সেটা নিয়ে আমার সাথে আলোচনা করতে চান, আমি আপনাদের একটা ইন্ডিভিজুয়াল সেশন করবো যে কেন চান্স পেলেন না, আমরা কোথায় কোথায় ভুলছিল। সো এটা কিন্তু একটা বেটার অপরচুনিটি। সো আমি জেনে বুঝে চোখে দেখে আপনাদেরকে এই কনফিডেন্সটা দিতে পারতেছি যে এই কোর্স করলে আপনি এই সমস্ত জিনিসগুলো জানতে পারবেন। এরপর হচ্ছে দাই ইয়োরসেলফ, আপনাকে প্রথমে নিজেকে জানতে হবে, নিজেকে জেনে উপস্থাপন করতে হবে, আপনার কনফিডেন্স বিল্ডিং লাগবে, আপনার এটিকেটটা ঠিক রাখা লাগবে, আর হচ্ছে গিয়ে প্রপার জার্নির পাথওয়েটা মেনটেন করতে হবে। ইটস নট ইজি, ইটস নট সো হার্ড। দুইটা জিনিসই আছে, যদি আপনি ট্র্যাকে থাকেন আপনার কাছে মনে হবে ডাইল ভাত, যদি ট্র্যাকে না থাকেন তাহলে মনে হবে অনেক কঠিন। সো ডিসিশন ইজ ইয়ার্স, আপনি কোন দিকে হাঁটবেন, কি করবেন। সো এইগুলা হচ্ছে গেল আপনার কি কি কোর্সের প্যাটার্ন বা কোন কোন জিনিসগুলো আমরা মেনটেন করব বা কিভাবে মেনটেন করব সেটা সংক্ষেপে আমি আপনাদেরকে জানাইলাম। তো আমি এখন নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডের ভিতরে আছে হচ্ছে কিভাবে কিভাবে করে এই জার্নিটা এনশিওর করব। সেই জার্নিটার এনশিওরের ভিতরে আমি আপনাদেরকে এখানে শেখাবো হচ্ছে গিয়ে একদম শুরু থেকে ডিজায়ার্ড জব সার্চ কিভাবে করবেন, একটা অফিসিয়াল ইমেল কিভাবে লিখবেন, আপনার জব অ্যাপ্লিকেশনের জন্য কি কি ট্রিক্স অ্যাপ্লাই করা লাগবে, আপনার কভার লেটারটা কিভাবে লিখবেন, আপনার সিভি বা রিজিউমিটা কোন প্যাটার্নে বানাবেন, এবং সবার লাস্ট আপনি ইন্টারভিউটা কিভাবে অ্যাপিয়ার করবেন। সো দিস ইজ এ কমপ্লিট জার্নি। আমি শুরুতেই বলে নিচ্ছি যে এখানে
যারা ইচ্ছা প্রকাশ করবে যে না আমি এমএনসির পার্ট হইতে চাই, তাদের আইডিয়াল বা হচ্ছে গিয়ে একটা সঠিক জার্নিটা কিভাবে হওয়া উচিত তার প্রতিটা স্টেপ আমি আপনাকে দেখাই দিব যে দিস হাউ ইউ ক্যান বি এ পার্ট অফ এমএনসি, আদারওয়াইজ দেয়ার ইজ নো ওয়ে, কোনো সম্ভবই না। সো আপনাদের দেখেন এখানে আর কেউ কোনো কিছু ইনসার্ট করতে পারবেন না, কারণ এর বাইরে কিছু নাই। একটা এমএনসির পার্ট হওয়ার জন্য আপনার ইচ্ছা ব্যতীত সবকিছু এখানে আছে। ইচ্ছাটা তো আর আমি জোর করে এনে দিতে পারবো না, ইচ্ছাটা আপনার কাছেই থাকতে হবে। সো ইচ্ছা যদি থাকে, আপনার কমপ্লিট পাথওয়ে নিয়ে আমি কাজ করব, কমপ্লিট একেবারে। আপনি প্রথমে জব কিভাবে খুঁজবেন সেটা বলবো, আপনি অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটা বলবো, কভার লেটার নিয়ে কাজ করব, সিভি নিয়ে কাজ করব, ইন্টারভিউ নিয়ে কাজ করব, অফিসিয়াল ইমেল নিয়ে কাজ করব। সো আমি কোনো জায়গা বাদ রাখি নাই। সো আমরা একটা কমপ্লিট জার্নি আমার এই পুরো কোর্সে দেখতে পারবো। তো আমি শুরুতে আর একটু আমার জব অ্যাপ্লিকেশন মডিউলের হচ্ছে গিয়ে প্রথমে আমি দেখাইতে চাই যে আমার অ্যাপ্লিকেশনটা কিভাবে হওয়া উচিত। সেই অ্যাপ্লিকেশনে দেখেন কতগুলা পার্ট, এখানে এখানে 20টা পার্ট আছে। আপনারা একটু দেখেন মার্কেট ভ্যালু কিভাবে ক্রিয়েট করতে হবে, প্রপার ওয়ার্ড কিভাবে ইউজ করতে হবে, অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হবে, ডুজ এন্ড ডোন্টসটা কি, কোন কোন প্রশ্নের উত্তরগুলো আমার অ্যাপ্লিকেশনে থাকতে হবে, আমি কোন কোন ওয়ার্ড গুলা চুজ করলে এটিএস মেশিন আমার এটা খাবে, আমার টপ টিপস কি হইতে পারে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সময় আমার কি কি পয়েন্টস মাথার ভিতরে রাখতে হবে, কোন কোন ভুলগুলো আমি করে থাকি, মার্কেট কি চায় সেটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে, লাইভ এক্সাম্পল সাথে আমার প্রফেশনালরা কি বলতেছে, অ্যাকচুয়ালি কোন কোন জায়গাগুলো দিয়ে আমি সামনের দিকে আগাইতে পারি, সেগুলা সহ পুরো জিনিসটা নিয়ে একটা অ্যাপ্লিকেশন সাজাইছি, যেটার ভিতরে 20টা পয়েন্ট মাথায় রাখতে হয় শুধু অ্যাপ্লিকেশনের জন্য। এই 19টা জিনিসের সমীকরণ সবার অঙ্ক মিলাই ফেলতে পারেন, তাইলে কিন্তু আপনি কনফিডেন্স পাবেন অ্যাপ্লাইটা করার। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের পুরো ক্লাস মডিউলের মধ্যে। নেক্সট থাকবে হচ্ছে গিয়ে আমাদের ইন্টারভিউ সেশন। নেক্সট স্লাইডটায় চলে যাচ্ছি আমি। নেক্সট স্লাইডে থাকবে হচ্ছে ইন্টারভিউ। আপনি একটা ইন্টারভিউ, একটু আগে আমি বলে দিছি যে আপনি কিভাবে করে কনফিডেন্স বিল্ডিং করবেন, আপনি কিভাবে করে 90% কোশ্চেন বা 80% কোশ্চেন আপনি কমন ফেলবেন, আপনার কিভাবে মক করতে হবে, আপনি কিভাবে লাইভ এক্সাম্পল নেবেন, কি কি করা উচিত ইন্টারভিউর আগে, কি কি করা উচিত না, এবং কি কি টপ টিপস আপনি মাথায় রাখলে আপনি সব ধরনের ইন্টারভিউ নিয়ে ভয় ভীতিগুলো দূর করতে পারবেন, এবং ইন্টারভিউ উপস্থাপনের জন্য আপনার গল্পগুলো কিভাবে ক্রিয়েট করতে পারবেন, সেইগুলো সবকিছু আমি আপনাদেরকে এই পুরো কোর্সের মধ্যে জানাই দিব। সো দিস হাউ এখানেও 20টা টপিক আছে শুধুমাত্র ইন্টারভিউ নিয়ে কাজ করার। ইটস নট ইজি টাস্ক, 20টা কিন্তু অনেক বড় সংখ্যা। তো আমরা ইন্টারভিউ নিয়ে এত বড় পরিমাণ কাজ করব। এরপরে স্লাইডে চলে যাই। এরপরে স্লাইডে আছে হচ্ছে কি আমার সিভি এবং কভার লেটার। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট। সো এইখানে আমি আসলে জানবো আমার সিভিটা কি চাচ্ছে, সিভিটা কেন লেখা উচিত, কিভাবে লেখা উচিত, কভার লেটার জিনিসটা কি। আমরা এখন অনেকে জানি না কভার লেটার জিনিসটা কি। সো কভার লেটার জিনিসটা কি, একই সাথে আমার সিভিটা কি কি কন্টেইন করা উচিত, কিভাবে উপস্থাপন করা উচিত। সো এই সবগুলাই হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টার একটা ক্লাস। সো ইটস এ মানে প্যাকেজ প্রিপারেশন ইউ উইল গেট ফ্রম হিয়ার, যে আপনি এই সমস্ত সবগুলা জিনিস নিয়ে জানতে পারবেন। একইভাবে আপনাদেরকে কিভাবে ইমেইল করতে হবে সেটাও আমরা জানাই দিব। সো ইমেইলটা নিবে আর এক লিজেন্ড, দেবায়ন। ও আমার অনেক কাছের জুনিয়র, অনেকদিন ধরে আমরা একসাথে, আমি ওর সাথে দীর্ঘদিন নেভিতে চাকরি করেছি। সো আমি ওর চেয়ে ভালো অল্টারনেটিভ কোথাও দেখি না email পড়ানোর জন্য। আপনাদের কাছে মনে হবে ক্যান্ডিডেটের ভাগ্য চেঞ্জ করে দিতে পারে। একটা হায়ারিং ম্যানেজার যে কোনো একটা মেল দেখার জন্য সর্বোচ্চ 3 সেকেন্ড সময় নেয়। এই 3 সেকেন্ডের মধ্যে আপনার ভাগ্য নির্ধারণ হয়ে যাবে যে আপনি ও কি মেলটা পড়বে কি পড়বে না। ওকে আপনার একটা মেল দেখার জন্য 3 সেকেন্ড আর একটা সিভি পড়ার জন্য 7 সেকেন্ড সময় নেয় এক একটা হায়ারিং ম্যানেজার। সো এই 7 সেকেন্ডে কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ হয়ে যাচ্ছে। কেউ না কেউ ঠিকই চান্স পাচ্ছে, কিন্তু আপনি কিন্তু লুজার হয়ে যাচ্ছেন। আপনার ইমেইলটা ট্র্যাশে যায় পড়তেছে অথবা আপনার সিভিটা ডাস্টবিনে যায় পড়তেছে। সো এই 3 সেকেন্ড আর 7 সেকেন্ডই আপনার ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। তো আপনি আসলে এই সুযোগটা এই 3 সেকেন্ডের মধ্যে নিজের সামনে আগায়ও যেতে পারেন অথবা পিছায় যেতে পারেন। তো আপনাদেরকে ইমেল পড়ানোর জন্য আমি দেবারের চেয়ে ভালো আর কাউকে খুঁজে পাই না। আমার অনেক কাছের জন্য, আমরা দীর্ঘদিন একসাথে, সেই ছোটবেলা থেকে একসাথে। সো আলটিমেটলি ও আপনাদেরকে যেভাবে ইমেল লিখে দিবে বা যেভাবে তরিকাটা শিখাবে, আমার মনে হয় না এর বাইরে কোনো কিছু দরকার আছে। আর বাকি কিছুর জন্য তো আমি আছি। সো আমাদের এই কম্বাইন্ড কোর্স নিয়ে হচ্ছে আমি এতক্ষণ আপনাদেরকে বললাম। এই কথার বাইরে
আমার প্রায় 10 ঘন্টার একটা ক্লাসের কন্টেন্ট আমার কাছে আছে। সো আপনারা যদি এইটুকু সময়ের মধ্যেও কিছু শিখতে পারেন, তাহলে এটা মাথায় রাখেন যে আগামী 10 ঘন্টায় কি কি শিখবেন। লিটারেলি আপনি যদি এগুলো মাথায় নিতে পারেন, আমি আপনাকে বুলেট হিসেবে বের করবো, বুলেট বুলেট। আপনি বুলেট দিয়ে বাকিটুকু ঝাঁঝরা করার দায়িত্ব আপনার, সেগুলো সব মাথায় রেখে নিতে পারবেন। সো সাথে থাকেন, আশা করি সবার সঙ্গে ক্লাসে দেখা হবে। 10 ঘন্টা অনেক লম্বা সময় অনেক কিছু শেখার জন্য। সো আপনার নলেজটা কোথায় যেয়ে পৌঁছাবে সেটা আমি এখনই বুঝতে পারতেছি, বাট এখান থেকে সার্থকতা পেলেই আমার ভালো লাগবে। সো হোপফুলি আমি সবাইকে ক্লাসেও খুঁজে পাবো। সো সেইখানে আশা ভরসা রেখে আমি এখন দেবায়নের কাছে হ্যান্ড ওভার করতেছি। দেবায়ন এখন আপনাদেরকে সামনের দিকে টেনে নিয়ে যাবেন এবং ওর ইমেল সম্পর্কে আপনাদেরকে একটু ব্রিফ করবেন। দেবায়ন। থ্যাংক ইউ সো মাচ স্যার। সো সেশনটা শুরু করার আগে মোটামুটি প্রায় 150 জনের কাছাকাছি পার্টিসিপেন্ট দেখছি অনেকক্ষণ ধরে স্যারের কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন, এন্ড আমি নিজেও খুব মনোমুগ্ধকর ভাবে স্যারের কথাগুলো শুনেছি। তো আমাকে যদি জাস্ট একটু সবাই যদি চ্যাট বক্সে একটু একবার স্যারের জন্য একটা ওয়ার্ড, যে স্যারের লাস্ট এই যে 1 ঘন্টা স্যারের সাথে ছিলেন সবাই, স্যারের উদ্দেশ্যে যদি একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স যদি একটু সবাই লিখে দিতেন চ্যাট বক্সের মধ্যে, তাইলে একটু মানে বুঝতে পারতাম। ওকে, আমি দেখতে পাচ্ছি মোটামুটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে মোস্ট প্রবাবলি সবাই মোটামুটি বেশ ইয়ে, স্যারকে সবাই থ্যাঙ্কস দিচ্ছে। ভেরি প্রেশিয়াস টক। ওকে, থ্যাংক ইউ দিচ্ছে সবাই স্যারকে। অসাম, থ্যাঙ্কস, ইট ওয়াজ ভেরি মোটিভেশনাল। ইটস ট্রু, ইটস ট্রু। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। অনেকক্ষণ ধরে বসেছিলেন, খালি শুনে গেছেন, কোনো কাজ করতে পারেননি। সো হোপফুলি এখন একটু আগে একটু নিজেরা নিজেরা একটু চ্যাট বক্সে কিছুক্ষণ লিখেন। ওকে, ওকে, ঠিক আছে। আরে দেবেন, Speech এত was good. প্রশংসা দেখে তো আমারই ভালো লাগতেছে। স্যার প্রশংসা পাওয়ার মতোই ছিল স্যার আপনার সেশনটা। থ্যাংক ইউ সো এখন মাচ স্যার। এখান সো থেকে যে কয়জন সফলতা পাবে সেটাই হবে হচ্ছে আমার সাকসেস। ডেফিনেটলি, ডেফিনেটলি স্যার। সো আমি ইমেলের পার্টটা শুরু করার আগে আমার এখানে চ্যাট বক্সের স্টাইল দেখে মনে হয়েছে যে এখানে মোস্ট প্রবাবলি অলরেডি আমাকে চিনেন এরকম কেউ কেউ আছেন। So, একটু যারা আমাকে চিনেন কাইন্ডলি একটু আমাকে একটু জানান তো যে কারা আমাকে চিনেন অলরেডি। জাস্ট আমি লিখে দিলে হবে। ওকে, আমার প্যাটার্নটাই বুঝে গেছে, ওয়াই লিখে দিচ্ছে। ওয়াই যারা লিখছে তারা ডেফিনেটলি আমার ক্লাস করছে, আই নো দ্যাট। ওকে, সো আমি একটু 2-1 জনের কাছে যাই, এরপরে আমি আপনাদের ইমেইলেরটাতে চলে আসছি। ফার্স্টে আমি যাব হচ্ছে মিস্টার শাওন বড়ুয়ার কাছে। শাওন বড়ুয়া আছেন? একটু আনমিউট করবেন। জি শাওন, আপনি 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 কি ইমেল কোর্সের স্টুডেন্ট আমার? জি জি email আচ্ছা course এর আচ্ছা, student। কত নাম্বার ব্যাচের? এই লাস্ট একটা ক্লাস বাকি আছে, সোমবার 5th ব্যাচ মেবি। 5 নাম্বার ব্যাচ, আচ্ছা ঠিক আছে। ওকে, তো কেমন লাগছিল? জি খুব ভালো, ট্রেনিং খুব ভালো, স্যার খুব ভালোই মোটিভেটর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আরেকজনের কাছে যাই। মাহমুদুল আছেন? মাহমুদুল হাসান, আনমিউট করতে পারবেন? একটু ভিডিওটা অন করলে দেখতে চিনতে সুবিধা হতো। মাহমুদুল হাসান আছেন? মাহমুদুল হাসান নেই। তারপরে আর কে? আনামুল, মিস্টার আনামুল, মিস্টার আনামুল আছেন? একটু আনমিউট করবেন। আরে বাবা, ফারুক ভাই আছেন? ফারুক ভাই ভিডিও অন করছে, আমি চিনতে পারছি। দেখি ফারুক ভাই একটু আনমিউট করেন তো। হ্যালো। হ্যাঁ ফারুক ভাই। হ্যাঁ, কেমন আছেন স্যার? এই তো আছি ভালো। হ্যাঁ স্যার, ফারুক ভাই শেষ- এমএনসির হ্যাঁ, কোর্সে চলে আসলেন। হ্যাঁ আসলে দরকার, এক এক করে সবকিছুই তো দরকার। এখানে আমি আপনার এই কোর্স দিয়ে যে কাজটা করতে পারতেছি এখন, বর্তমানে তো প্যান্ডামিকে বাসায় বসে অফিস করতে হচ্ছে, বাট সবাই তো মেইলেই কাজ করতেছি। এটা আমার জন্য এখন খুবই ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়াইছে যে যে যার রিকোয়ারমেন্টস হচ্ছে মেইলে করতেছে, আমি ফিডব্যাক দিচ্ছি এবং আমি চাচ্ছি যে আপনারা মেইল করেন, আপনি কি চান সেটা মেইল করেন, দেন আমি তারপর ফিডব্যাক দিই। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে। আর সিনিয়র লেভেলের বসদেরকে মেইলের যে বিসিসি তে রাখতে পারতেছি, এই জিনিসটা জানা ছিল না, আপনার কোর্সের মাধ্যমে জানছি, যার কারণে তাদেরকেও রাখতে পারতেছি। মানে ওভারঅল বিষয়টা খুবই খুবই আমার জন্য
মানে ইম্পর্টেন্ট ছিল সেটা মানে মানে জাস্ট টাইমেই আর কি এই জিনিসটা শেখা হয়েছে আর কি। ঠিক আছে তারপর আরো কিছু কোর্স আছে ফারুক লাস্ট ক্লাসের দিন আমি জিজ্ঞেস করবো আপনাকে। ঠিক আছে ফারুক ভাই তো এখন মোস্টলি উত্তরা হ্যাঁ, গ্রুপে আছেন উত্তরা না? গ্রুপে, হ্যাঁ হ্যাঁ উত্তরা ঠিক গ্রুপে আছে আছি। হোপফুলি এমএনসি তে এই কোর্সটার পরে এমএনসি তে একটা অ্যাটেম্প নিয়ে দেখতে পারবেন, ওই দিন আপনি আমাকে বলছিলেন। হ্যাঁ ঠিক আছে না আমি আরো এটা তো থাকবোই, আপনার কর্পোরেট ইংলিশের একটা ইয়ে আছে না, ওটাতে আমার খুবই বেশি দরকার, আর ওটা আচ্ছা আমার বেশি জরুরি। ঠিক আছে ওটা ঠিক আছে আপনার ইয়ে ঠিক হলে আমি ওটাতে অ্যাটেন্ড করবো আর কি। ওকে ঠিক আছে ফারুক ভাই, থ্যাংক ইউ। ওকে সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সো আপনারা অনেকেই এখানে দেখতে পাচ্ছি আমাকে চিনেন, যারা চিনেন না জাস্ট তাদের উদ্দেশ্যে ছোট করে আমি আমার পরিচয়টা দিচ্ছি। সো বেসিক্যালি আমি হলাম দেবায়ন চক্রবর্তী। লাস্ট 12 ইয়ার্স এর আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের উপর বেস করে এবং লাস্ট 3 বছরে আমি 150+ ওয়ার্কশপ এবং 3000-এর উপরে স্টুডেন্টদেরকে ডিরেক্টলি সার্ভিস দিয়েছি। অ্যান্ড স্পেসিফিক্যালি আমি যদি বলি, দুইটা হচ্ছে আমার এরিয়া অফ এক্সপার্টিস, একটা হচ্ছে ইমেল যেটা অলরেডি বলেছেন, আর একটা হচ্ছে কর্পোরেট ইংলিশ। সো বেসিক্যালি দুইটা জিনিসের উপরে আমি হচ্ছে গিয়ে ওভারঅল ট্রেন আপ করি। তো আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস বলি যে আমার পার্টটুকুতে অ্যাকচুয়ালি কি থাকবে। সো ডেফিনেটলি আজিম স্যার যে জিনিসগুলো বলেছেন ভেরি ইম্পর্টেন্ট কিছু জিনিস, যে পার্টিকুলারলি মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো আছে সেগুলোতে যাতে আপনার সফটওয়্যারে যেভাবে করে আপনাদের সিভি সর্টিং গুলো করে বা আদার্স যে কাজগুলো করে এগুলোতে ডিটেক্ট না করার মতো করে কিভাবে সিভিটা আপনি রেডি করবেন, কিভাবে কভার লেটার গুলো রেডি করবেন, এই জিনিসগুলো স্যার আপনাদেরকে শিখাবে। কিভাবে করে জবগুলো সার্চ করবেন আপনি এবং আপনার পছন্দসই এবং আপনার কোয়ালিটির সাথে ম্যাচ করে মতো জবগুলো কিভাবে করে আপনি ক্র্যাক করবেন, এই জিনিসগুলো স্যার শিখাবে। আমি পার্টিকুলারলি আরেকটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিল করব, সেটা হচ্ছে আজিম স্যার অলরেডি বলেছেন আপনি এখন যেখানেই, এখন কিন্তু আর আগের সেই যুগ নাই যে আপনি হচ্ছে গিয়ে যে কোনো একটা জবে অ্যাপ্লাই করার সময় ডিরেক্টলি আপনি আপনি হচ্ছে গিয়ে জাস্ট খামের মধ্যে ভরে আপনার সিভিটা নিয়ে যাবেন। নো, এখন আপনাকে জবে অ্যাপ্লাই করতে হবে হবে হচ্ছে ইমেইলের মাধ্যমে। সো আমি বেসিক্যালি আমার আপনাদের যে সেশনটা নিব, আপনাদের 1.5 থেকে 2 ঘন্টার একটা সেশন নিব এই কোর্সটাতে। এই সেশনটাতে বেসিক্যালি আমি আপনাদেরকে কভার করব যে কিভাবে করে আপনি এই ইমেলটা ফরম্যাটিং করবেন, এবং আপনি যেই সেক্টরেরই হন না কেন আমি টোটাল আপনাদেরকে 7টা ফরম্যাট দিব, পার্টিকুলারলি 7টা ফরম্যাট দিব। আপনি যদি ইন্টার্নের জন্য অ্যাপ্লাই করেন কিভাবে করে আপনি আপনার মেইলটা রেডি করবেন, আপনি অ্যাজ আ ফ্রেশার আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই সেই ক্ষেত্রে আপনি কিভাবে করে আপনার ইমেলটাকে প্রিপেয়ার করবেন, আপনার 5-7 বছর 10 বছর 12 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তখন আপনি ইমেলটাকে কিভাবে করে ফরম্যাট করবেন, আপনি ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি হয়তোবা এখন আপনি একজন ইঞ্জিনিয়ার কিন্তু আপনি চাকরির খাতিরে আইটি সেক্টরে অ্যাপ্লাই না করে মার্কেটিং সেক্টরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তখন সেই ক্ষেত্রে কিভাবে করে আপনি অ্যাপ্লাই করবেন, এই জিনিসগুলো পার্টিকুলারলি ইমেলের মাধ্যমে আপনি কিভাবে করে ফুটিয়ে তুলবেন, এই জিনিসগুলো আমি আপনাদেরকে শিখাবো। সো আপনারা সবাই জানেন যে বেসিক্যালি এই ফুল কোর্সটা বেসিক্যালি হবে হচ্ছে অনলাইনে, এবং আপনাদের সবাইকে হোপফুলি নিউ ইয়ার অফিস থেকে জানানো হয়েছিল যে বেসিক্যালি এই কোর্সটার প্রাইস হচ্ছে 1500 টাকা। বাট আজকে আপনাদেরকে যারা রাইট নাও আপনারা যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য স্পট অ্যাডমিশন ডিসকাউন্ট হিসেবে টোটাল 800 টাকায় এই কোর্সটা অফার করা হচ্ছে। ঠিক আছে, সো আমি অ্যাডমিশন পোর্টালটা ওপেন করার আগে 2-3টা জিনিস একটু ক্লিয়ার করে দিই, অ্যান্ড উইদিন নেক্সট 10 মিনিটস আমরা আমাদের অ্যাডমিশন শুরু করে দিব। ঠিক আছে, সো অ্যাডমিশন শুরু করার আগে কিছু কমন কোয়েশ্চেন যেগুলো আপনাদের থাকে সেগুলো আমি ক্লিয়ার করি। প্রথমত, প্রত্যেকটা ক্লাস হবে অনলাইনে, নাম্বার 1। নাম্বার 2, ক্লাসের রুটিনটা আমি আপনাদেরকে এখনই স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। সো এটা হচ্ছে আপনাদের বেসিক্যালি ক্লাসের রুটিন। ঠিক আছে, সবাই একটু কাইন্ডলি একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটার। আপনাদের ক্লাসের রুটিন হচ্ছে এটা, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আজকে আজকে রাত 8টা থেকে আপনাদের ক্লাসটা শুরু হয়েছে। আপনাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে 12 তারিখ, তার মানে পরশুদিন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আজকে আপনারা আপনাদের সবার অ্যাডমিশনটা কমপ্লিট করবেন। অ্যাডমিশনটা কমপ্লিট করার পরে আমরা ভেরি শর্টলি এই যে 10 মিনিটের মধ্যে হচ্ছে কি আমরা অ্যাডমিশন ওপেন করব, আপনাদেরকে অ্যাডমিশনের প্রসেস আমি দেখাচ্ছি এবং আপনারা অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে ফেলবেন। ঠিক আছে, যারা যারা অ্যাডমিশন নেবেন তারা অ্যাডমিশন ফর্মটা পূরণ করবেন। আগামীকালকে আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর কানন আপনাদের সাথে যোগাযোগ করে স্টুডেন্টদের একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নিবে। ঠিক আছে, অ্যাড করে নেওয়ার পরে 12 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে। সো দিস ইজ বেসিক্যালি আ ক্র্যাশ কোর্স।
বেসিক্যালি এই লকডাউনের জন্য হচ্ছে কি আমরা আজিম স্যার একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন, সো আপনাদের অ্যাটলিস্ট আমার যেটা ধারণা এখানে যারা আছেন তারা ম্যাচিউরড এনাফ, আপনাদের এতটুকু বোঝা উচিত যে একজন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে এরকম কারো টাইম ম্যানেজ করা বা শিডিউল পাওয়াটা খুবই টাফ, ঠিক আছে? সো বেসিক্যালি স্যার যেহেতু লকডাউনের কারণে আপনাদেরকে এই উইকটা সময় দিতে পেরেছেন, সো আপনাদের এই উইকের মধ্যেই হচ্ছে কি এই কোর্সটা শেষ হবে 12, 13, 14, 15, 16, ঠিক আছে? আগামী 12 তারিখ থেকে টোটাল 5 দিনে বাকি 5টা ক্লাস শেষ হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যে স্যার আপনাদেরকে যে কন্টেন্ট গুলো দেখাবেন এগুলো অলরেডি স্যার আপনাদেরকে শো করেছেন, ঠিক আছে? সো এই ক্লাসগুলোর মাধ্যমে আপনি মোটামুটি দেখা যাচ্ছে আগামী শুক্রবারের মধ্যে টোটাল এই কোর্সটা কমপ্লিট করে প্রিপেয়ার্ড হয়ে যেতে পারবেন, ঠিক আছে? এরপরে যে ইস্যুটা আসবে সেটা হচ্ছে আপনাদের প্রতিটা ক্লাসের রেকর্ডিং ক্লাস শেষে আপনাদের ইমেইলে দিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আপনাদের ইমেইলে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, এরপরে আমরা আসি যে টোটাল এই প্রসেসটা করার জন্য আমরা এখনই হচ্ছে কি আমাদের অ্যাডমিশন পোর্টালটা চালু করে দিব। সো কারো যদি এর মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চাইলে, আমি লাস্ট হচ্ছে 2-3টা কোয়েশ্চেন নিব, আপনারা জাস্ট কোয়েশ্চেনের কিউ লিখে আমাকে চ্যাট বক্সে দেন, আমি 2-3টা কোয়েশ্চেন নিব, ঠিক আছে? বাকিটা আপনাদের সাথে কোর্সে আলোচনা করা হবে, ঠিক আছে? সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আমি দেখতে পাচ্ছি মিস্টার ফারুক হোসেন। হ্যাঁ হ্যাঁ, আপনি আনমিউট করতে পারবেন মিস্টার ফারুক। হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ প্লিজ। এই যে এমএনসি কোর্সের অ্যাপ্লাই আপনার যেরকম ইমেলের একটা পিডিএফ ফরম্যাট ছিল, এমএনসি কোর্সের এরকম কি কোনো ফরম্যাট দেওয়া হবে যে কভার লেটার যে বা স্যার আপনাদের যে কন্টেন্ট গুলো দিবেন ওইগুলোর যদি কোনো ওইগুলোর যে পিডিএফ গুলো থাকবে ওগুলো আপনাদেরকে দিয়ে দিবে না রিলেভেন্ট সেটা পিডিএফ বলতে থাকবে কিনা আমি সেটা জিজ্ঞেস আজিম স্যার কভার লেটার। আজিম স্যার কে আছেন? স্যার আপনার কন্টেন্ট সম্পর্কে একটু জানতে চাচ্ছে। হ্যাঁ দেবেন, ওই যে আমাদের যে ব্রুশিয়ারটা বানানো হয়েছে না, সেটা সবাইকে আমরা মেইল করে দিতে পারি। মেইল অলরেডি পাইছি স্যার, মেইল পাইছে? সবাই যেহেতু পাইছি চাচ্ছে সবাইকে দিয়ে দেই, সবার ইমেল অ্যাড্রেস তো আছেই আমাদের কাছে, সবাই আগে থেকে জেনে আসুক যে না আমার আসলে কোর্সে কি থাকতেছে। না স্যার, আমার না, মোস্ট দেবেন। প্রবাবলি আমার যেটা মনে হয় স্যার ওনার কোয়েশ্চেনটা হচ্ছে আপনি যে জিনিসগুলো পড়াবেন স্যার এগুলো কি স্যার কোনো পিডিএফ আকারে ওনাদেরকে দিবেন? হুম, ফরম্যাট মানে কোনো ফরম্যাট কি ওনাদেরকে দিবেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসের লেকচার শিট যেটা আছে, আমার যে পিপিটি আছে, সেটা তো অবশ্যই সাপ্লাই করা হবে। ঠিক আছে স্যার, ঠিক সেটা আছে স্যার। ওনারা পেয়ে যাবে। স্যার আপনার ওনারা তো আপনার ক্লাস নোটস পাবেই, স্যার ক্লাস এখানে নোটস যেটা স্যার দেবেন, ক্লাস নোটস তো পাবেই, তাহলে ওনারা এটা সংরক্ষণ করবে কিভাবে? ডেফিনেটলি স্যার। স্যার আপনার ব্যাপারে একটু জানতে চাচ্ছে স্যার দুই একজন বেসিক্যালি স্টুডেন্ট। ক্লাস নোট আমি লিমিটেড ওয়েতে দিব, কারণ হচ্ছে আমাকে চেনে না, আমাকে চেনানোর জন্য দেবেন আমি তোর কাছে ফ্লোর দিয়ে দিচ্ছি, দেখি তুই আমাকে একটু চেনা দেখি। ওকে, সো আজিম স্যারের ওয়ার্কিং হিস্ট্রি যারা জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি। তো স্যার বেসিক্যালি হচ্ছে গিয়ে বাংলাদেশ নেভিতে সার্ভ করেছেন ফর লং 11 ইয়ার্স, অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে স্যারের কর্পোরেট ক্যারিয়ার শুরু নেভি থেকে রিটায়ারমেন্টের পরে। স্যার হচ্ছে গিয়ে পলমল গ্রুপে ছিলেন, তারপরে হচ্ছে গিয়ে পলমল গ্রুপে, এবং প্রত্যেকটা পোস্ট মানে স্যারের কোনো পোস্টই কিন্তু ডিজিএম এর নিচে না, ঠিক আছে? সো আমি স্পেসিফিক অ্যাপয়েন্টমেন্ট গুলো বলছি না, আমি জাস্ট কোম্পানির নামগুলো বলছি। পলমল গ্রুপে ছিলেন, পলমল গ্রুপের পরে হচ্ছে গিয়ে স্যার শপ আপে আসেন, তারপরে শপ আপ থেকে রাইট নাও প্রেজেন্টলি বি প্রপার্টিতে আছেন, এন্ড লাস্ট বেশ কিছুদিন হচ্ছে স্যার বি প্রপার্টিতে জোনাল হেড হিসেবে আছেন, ঠিক আছে? সো ইটস এন হিউজ অ্যাপয়েন্টমেন্ট। বি প্রপার্টির জোনাল হেড মানে হচ্ছে একটা জোনের কমপ্লিটলি হেড, এন্ড বি প্রপার্টি যারা শুনেননি এটা হচ্ছে বেসিক্যালি রিয়েল এস্টেট বেসড কোম্পানি, ঠিক আছে? এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি যেটার হেড অফিস হচ্ছে ইফ আই এম নট রং স্যার নিউজিল্যান্ড, রাইট? না, দুবাই। দুবাই বেসড। সো অলরেডি হচ্ছে গিয়ে স্যার এখানে আছেন অনেকদিন ধরে। সো বেসিক্যালি স্যার হচ্ছে গিয়ে স্যারের এক্সপেরিয়েন্সের উপর বেস করেই সব এই কোর্স ম্যাটেরিয়াল গুলো ডিজাইন করেছেন, এন্ড স্যার আপনাদের হচ্ছে গিয়ে ওভারঅল এই টোটাল স্যারের যে জার্নিটা, এই জার্নিগুলোর এক্সপেরিয়েন্সের উপর বেস করে বেসিক্যালি আপনাদেরকে ওভারঅল আপনারাও কিভাবে এরকম একটা ক্যারিয়ার করতে পারেন সেই ব্যাপারে আপনাদেরকে হেল্প করবেন। ওকে, সো আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। হাবিবা সরকার জুই, একটু আনমিউট করবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম।
জি, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি ফ্রেশার, তো আমার জন্য ঠিক এই কোর্সটা কি হেল্পফুল হবে কিনা, এবং হচ্ছে কোর্সটা যেহেতু অনলি কয়েকটা দিনের জন্য, তারপরেও কি আমি কোনো হেল্প পাবো কিনা আপনাদের থেকে? আচ্ছা, সো প্রথম জিনিস হচ্ছে গিয়ে এই কোর্সটা সবার জন্য অ্যাপ্লিকেবল, যারা স্টুডেন্ট, যারা ফ্রেশার, যারা ইন্টার্ন কমপ্লিট করেছে, যারা অলরেডি জব হোল্ডার, এনিওয়ান হু ওয়ান্টস টু মেক দেয়ার ক্যারিয়ার ইন মাল্টিন্যাশনাল কোম্পানি, এটা তার জন্য অ্যাপ্লিকেবল, নাম্বার ওয়ান। নাম্বার টু আপনি যেটা বলেছেন যে কোর্সটা শর্ট টাইমের, এরপর আর কোনো সাপোর্ট পাবেন কিনা। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যেহেতু আমাদের ক্লাসের রেকর্ডিং গুলো পেয়ে যাচ্ছেনই, তার মানে আমাদের সাপোর্ট অলরেডি সবসময় আপনাদের সাথে আছে। দ্বিতীয়ত, যেহেতু আপনি কোর্সে অ্যাডমিশনের পরে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবেন, সো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে আপনি কমিউনিকেশন রাখতে পারবেন, ঠিক আছে? আর বাদ বাকি জিনিসটা হচ্ছে গিয়ে, যেমন আপনি কোর্সের মধ্যে কতটা ইফেক্টিভ, যেমন আমি যদি বলি যে লাস্ট আমার ধরেন যে আমি ইমেলের উপরে কোর্স করাচ্ছি, আমার আমার মার্কেটে শত শত স্টুডেন্ট আছে, ঠিক আছে, কিন্তু শত শত স্টুডেন্ট কিন্তু আমার সাথে যোগাযোগ রাখে না, বা মানে সবাই কিন্তু একই রকমের স্টুডেন্ট হয় না, ঠিক আছে? সো এটা আপনার উপর যে আপনি অ্যাকচুয়ালি মানে নিজেকে কতটা স্যারদের কাছে বা ট্রেনারদের কাছে আপনি কতটা ভালো করতে পারছেন, বা তার সাথে কতটা মেনটেন করতে পারছেন, ঠিক আছে? জি, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো এরপরে আমি যাচ্ছি মিস্টার দেলোয়ার হোসেনের কাছে। মিস্টার দেলোয়ার হোসেন, কাইন্ডলি একটু আনমিউট করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। স্যার, আমারও সেম কোশ্চেন ছিল। এই মানে সম্পূর্ণ প্রসেস শেষে এই যে আমরা ফিডব্যাক পাবো কিনা, ধরেন আমি কোম্পানিতে অ্যাপ্লাই করছি, যদি ফেলিওর হয়ে থাকে পরবর্তী আবার কিভাবে রিকভার করা যায়, এবং কোনো ফিডব্যাক পাওয়া যাবে কিনা আপনাদের কাছ থেকে পরবর্তী? আপনাদেরকে অলরেডি তো আজিম স্যার এটা বলেই দিয়েছেন, ঠিক আছে? এখন কিছু জিনিস আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে আপনারা যদি এখন কেউ বলেন যে স্যার আমি কোর্স করব স্যার, ঠিক আছে, কিন্তু আমাকে স্যার চাকরিতে ঢুকাই দিতে হবে, ফার্স্টেই আপনাদেরকে একটা জিনিস বলে দেওয়া হয়েছে যে এখানে আমরা আপনাদেরকে রাস্তা দেখাবো, বিকজ আমরা কোনো মিথ্যা আশা দিব না যে আমি আপনাকে চাকরিতে ঢুকাই দিব, নো। এবং আপনি নিজেও যদি মনে করেন কেউ আপনাকে কোর্স করে চাকরিতে ঢুকাই দিবে, তাহলে আপনি নিজেও বোকার রাজ্যে আছেন। বাট ইয়েস, আমরা, আপনি যদি কোনো জায়গায় ভুল করেন, সেটা নিয়ে যদি আপনার কোনো গাইডলাইন প্রয়োজন হয়, শিখার ইচ্ছা যদি থাকে, ডেফিনেটলি আপনি আপনার আমাদের সাপোর্ট পেতে যাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা দেবান, আমি একটু অ্যাড করি এখানে। স্যার। আমরা মানে হচ্ছে কি এখানে পড়াইতে আসছি ব্যাপারটা তা না, আমরা আসলে অ্যাসিস্ট করতে আসছি, হেল্প করতে আসছি, রাস্তা দেখাইতে আসছি, সিরাতুল মাস্তাকিম যেটা সেটা শিখাইতে আসছি। তো এই জায়গাটার কাজ হচ্ছে গিয়ে আপনারা যেন নিজের ভুল ভ্রান্তি গুলো নিজেরাই বুঝতে পারেন। আমার কোর্সের কিন্তু মডিউল সেরকম। আমি কিন্তু শুরুতেই বলেছি যে আপনারা নিজেরা বুঝবেন যে আমার কি করা উচিত। আপনার সিভি আমি লিখে দিব না, আপনার ইন্টারভিউ আমি দিয়ে দিব না, আপনার জবের কলের অফার লেটার সেটাও আমি করে দিব না, কোনো কিছু আপনি করবেন না। বাট 2021-এ কি হওয়া উচিত সেটা আপনি এখান থেকে জেনে যেতে পারবেন। দ্যাট ইজ ফর শিওর যে 2021-এ আজকে জুলাই মাস, চাকরি পেতে গেলে আমার এই যোগ্যতাগুলো এইভাবে উপস্থাপন করতে হবে। সো এই জিনিসটা আপনি জেনে যাবেন, এরপরে অ্যাপ্লিকেশন করবেন, আপনি নিজের ভুলগুলো নিজে বুঝে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দ্যাট ইজ দ্য বেনিফিট হিয়ার। আর ফার্দার মোরে যত কিছু আছে, আপনার যেখানে হেল্প দরকার, আপনার যদি নাকি কোনো একটা ভাইবা দরকার বা কোনো একটা মক দরকার বা কোনো একটা অ্যাসিস্ট্যান্ট চাচ্ছেন, আপনার কালকে ভাইবা, ইউ ক্যান ভেরি ওয়েল কনসাল্ট উইথ নিউ এরা। আই বিলিভ দেবানের এই ধরনের সুযোগ সুবিধাও থাকবে। তো এই কাজগুলা থেকে মানে ইট ইজ আ লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আপনারা যদি নাকি ভবিষ্যতে ফার্দার মোরেও কোনো অ্যাসিস্ট্যান্স চান, সেটা দিতে তো কোনো সমস্যা নাই, কারণ আপনি ভালো করলে আমার ভালো লাগবে। আমরা এখানে একদম চ্যারিটি করতেও আসি নাই, আবার একেবারে আপনাদেরকে মানে সবকিছু বুঝায় শোনায় খাওয়ায় পড়ায় দিব সেই দায়িত্ব নিতে আসি নাই। সত্যি কথা যদি বলি, টু বি ভেরি ফ্রাঙ্ক, এখানে আপনার কাজ আপনাকে করতে হবে, শুধু আপনার ইচ্ছাটা দরকার, রাস্তাটা আমরা দেখাবো। দ্যাট ইজ ফর শিওর। আপনি শুধু ইচ্ছা করবেন যে না আমার এই জবটা হওয়া দরকার, সেটা আমিও জোর করে বের করতে পারবো না আপনার ভিতর থেকে। তো আপনার ভিতরে যদি ইচ্ছাটা আসে, বাকিটুকু আমরা আপনাকে সামনের দিকে টেনে নিয়ে যাব। এখন হোক, 1 মাস পরে হোক, ভবিষ্যতে কোনো হেল্প দরকার হোক, উই আর অ্যাভেলেবেল, নো ইস্যুস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এরপরে যাচ্ছে মিস্টার তালহা ইবনে বনি আমিন, আপনি একটু কাইন্ডলি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, প্লিজ। জি ভাইয়া, আমি হচ্ছে আমার রেসপেক্টেড আজিম স্যার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে মাল্টিনেশনাল কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং সেক্টরের সুযোগগুলা কতটুকু আছে আর কি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের সুযোগগুলো গার্মেন্টস ফ্যাক্টরিতে বেশি আছে, টু বি ফ্রাঙ্ক। সেলসেরও কিছু কিছু সুযোগ আছে, যেমন ধরেন বিআরবি কেবলস, তারা তো এগুলো নিয়ে কাজ করে। তো এই ধরনের কিছু সিলেক্টিভ জায়গাগুলো আছে। আমি শুরুতে আপনাদেরকে বলছি যে সবকিছু আপনার জন্য না। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সবার জন্য, সবকিছু খাওয়া যাবে না। আমি একসাথে 5,000 অ্যাপ্লাই করব, একটাও টিকবো না, দ্যাট ইজ নো ইউজ। আমি 5টাতে অ্যাপ্লাই করবো,
আমি এর আগের ক্লাসগুলো তো আমার স্টুডেন্টদেরকে বলতাম আমি অ্যাপ্লাই করব 5টা হাতে গোনা 3টাতে ডাক পাবো একটা চাকরি হবে এই মোটিভ নিয়ে আগাইতে হবে। জি স্যার। স্যার আমার ঠিক আছে? পার্সোনালি হচ্ছে তো স্যার আপনি আপনার সিলেক্টিভ জায়গাগুলোর কথা চিন্তা করেন, কেবলস গুলোতে আছে, তারপরে বিভিন্ন কোম্পানি গার্মেন্টস গুলোতে আছে, এই সমস্ত এর কিছু স্কোপ রয়ে গেছে। হ্যাঁ, জি স্যার। স্যার আর মানে আমি আপনি যদি পার্সোনালি সেলস স্যার পারেন, সেলসে যেতে ইঞ্জিনিয়ার হয়ে যে সেলস পারবেন না ব্যাপারটা তাও না। হ্যাঁ, সেলসে অনেক যেতে চাচ্ছি সুযোগ না আছে স্যার। সেলসের, বর্তমানে যেতে যাচ্ছেন না ভালো কথা, ঠিক আছে, আপনি গার্মেন্টস গুলোতে চাকরি করেন, সেখানে তো আপনার একদম ফ্যাক্টরি ওরিয়েন্টেড কাজ। জি স্যার। আরেকটা স্যার একটু জানতে চাচ্ছিলাম যে স্যার হচ্ছে আপনাদের 13, 14, 15 শিডিউল, এই 3টা ক্লাসে হয়তো বা স্যার আমি সরাসরি অ্যাটেন্ড করতে পারবো না, সেই ক্ষেত্রে কি এই ক্লাসগুলা দেখা যাচ্ছে লাইভ ইন্টারাকশন না হলে ভিডিও দেখে কি আমি কভার করে নিতে পারবো? মানে আমার ওই 3 দিন শিফটিং ডিউটি করতেছি তো স্যার, ওই 3 দিন আমার রাতের ডিউটি আছে, এই জন্য আমার জন্য একটু প্রবলেম হয়ে যাবে, সরাসরি নাও জয়েন করতে পারি। আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা যারা যারা মনে হচ্ছেন কোনো কারণে মিস হবেন, এটা রেকর্ডেড ভার্সন পাবেন। সো রেকর্ডেড ভার্সন মনে করেন লেটস আপনি 13 তারিখ মিস করছেন, সো 13 তারিখের ভিডিওটা দেখে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি তো 14 তারিখ আবার স্যারকে পাচ্ছেন, 14 তারিখ আবার স্যারকে ওইটা নিয়ে ভিডিওটা দেখে আপনি ক্লিয়ার হয়ে নিতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। এরপর যাচ্ছে মিস্টার শামীম খানের কাছে। মিস্টার শামীম খান, আপনি আনমিউট করেন। মিস্টার শামীম, মিস্টার শামীম আনমিউট করতে পারবেন? আমাদের সময় খুব কম, আমরা একটু তাড়াতাড়ি যাব। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। প্লিজ। আমি চট্টগ্রাম থেকে বলতেছিলাম। আসলে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছি, যার কারণে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের তেমন সুযোগ আছে কিনা। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কোথাও বলে দেয় না যে আমার মানে প্রাইভেট ইউনিভার্সিটি হবে না বা প্রাইভেট ইউনিভার্সিটি লাগবে, বা ন্যাশনাল ইউনিভার্সিটি হবে না ন্যাশনাল ইউনিভার্সিটি লাগবে, অথবা পাবলিক ইউনিভার্সিটি হবে না পাবলিক ইউনিভার্সিটি লাগবে, নট লাইক দিস। ঠিক আছে, আপনি যে কোনো ইউনিভার্সিটি থেকে সার্টেন দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় জিপিএ দেওয়া থাকে, জিপিএ রিকোয়ারমেন্ট, কোনো সিজিপিএ রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, কোনো জব সার্কুলারে সেটাও থাকে না। বাট ন্যাশনাল ইউনিভার্সিটি দেখে আপনি পাবেন না এরকম কোনো কিছু না। ঠিক আছে, আপনার যদি রিকোয়ার্ড স্কিল সেট থাকে, আপনার যদি ডেফিনেট যদি সেই যোগ্যতাটুকু থাকে, তখন আপনি অবশ্যই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আমার একটা কোশ্চেন ছিল। জি। আমি আসলে ইংলিশে খুবই দুর্বল, সেক্ষেত্রে এই মুহূর্তে আমার কিভাবে প্রস্তুতিটা কমপ্লিট হবে? ওকে, প্রথম জিনিস হচ্ছে গিয়ে আপনি সবচেয়ে বড় যে কাজটা করেছেন সেটা হচ্ছে গিয়ে যে আপনি অলরেডি আপনার দুর্বলতা ফাইন্ড আউট করেছেন। ঠিক আছে, এখন একটা নর্মাল জিনিস আপনি চিন্তা করতেছেন, আপনি এমন একটা লাইফস্টাইল, যে লাইফস্টাইলে আপনি হচ্ছে মানে একটা নামি দামি মানুষের সাথে মিটিং করতে যাচ্ছেন, ফরেন ট্যুর মারতে চাচ্ছেন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। ঠিক আছে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চাচ্ছেন মানে আপনার ড্রিম হচ্ছে কি কোম্পানি একটা গাড়ি দিবে, এখানে ওখানে মিটিং করবেন। তার মানে হচ্ছে কি আপনার ওই নর্মাল মিটিং লেভেলের কমিউনিকেশন করার জন্য যে ইংলিশটুকু জানা দরকার, ওই ইংলিশটুকু জানতে হবে। ইটস নট লাইক দ্যাট যে আপনার একদম মানে নেটিভ স্পিকারের মতো ইংলিশ বলতে হবে, বাট যতটুকু ইংলিশ দিয়ে আপনার কাজ চালানো যায় অতটুকু আপনাকে জানতে হবে। সো আপনি জানেন না, কোনো সমস্যা নেই, আপনি ডেফিনেটলি জানার চেষ্টা করেন, শিখার চেষ্টা করতে হবে ইংলিশটা। ঠিক আছে, এবং আপনাদের ইংলিশের কোনো কোর্স আছে কি? জি আছে, আমাদেরও আছে, কোনো সমস্যা নেই। আপনি আমাদের সাথে কানেক্টেড থাকেন, আপনি তাহলে আপডেট পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ শামীম ভাই। এরপরে আমি যাচ্ছি মিস্টার রুবেল মিয়ার কাছে। মিস্টার রুবেল মিয়া, সো আমি লাস্ট আরেকটা কোয়েশ্চেন নিব। ঠিক আছে, এরপরে বাদ বাকি যা কোয়েশ্চেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই যে একদম যদি ন্যারো ডাউন করে ফেলি, এই কোর্সটা কাদের জন্য? এই কোর্সটা যে কেউ করতে পারবে, যদি আপনার ইচ্ছা থাকে আপনি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করবেন, এই কোর্সটা আপনার জন্য। ঠিক আছে, এই কোর্সে কয়টা ক্লাস অলরেডি রুটিন দেওয়া আছে, একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। ঠিক আছে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে এই ক্লাসটা কিসে হবে। এই ক্লাসটা অনলাইনে হবে। ঠিক আছে, এই ক্লাসের কি রেকর্ডেড ভার্সন পাবো? হ্যাঁ, এই ক্লাসের রেকর্ডেড ভার্সন পাবেন, ইমেইলে পাবেন। ঠিক আছে, দিজ আর কমন কোয়েশ্চেন। ঠিক আছে, সো আমি হচ্ছে কি আর জাস্ট 2টা কোয়েশ্চেনের রিপ্লাই দিব, আর বাকি সব কোয়েশ্চেন আপনারা কিন্তু কোর্সে ডিরেক্টলি হয় স্যারের কাছে, না হয় যদি মনে করেন কোনোটাতে আমার কাছে সাপোর্ট চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আমি সাপোর্ট দিতে পারবো। ঠিক আছে, সো মিস্টার রুবেল, আপনি আপনার কোয়েশ্চেনটা কাইন্ডলি একটু করেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। প্লিজ। জি, আমি মোহাম্মদ। আমি এখন একটা থার্ড পার্টি কোম্পানিতে কাজ করতেছি। আমি পড়াশোনা করেছিলাম ডিপ্লোমা পর্যন্ত ইলেকট্রনিক্সে, কিন্তু ইলেকট্রনিক্সে ডিপ্লোমা করার পরে
এই টেকনোলজি মানে ইলেকট্রনিক্স রিলেটেড চাকরি না পাওয়ার কারণে আমি প্রোডাকশনে চাকরি করি। তারপরে এখন স্টোর ইনচার্জ প্লাস ব্যাড এবং অ্যাকাউন্টস দেখতেছি। এখন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির ক্ষেত্রে আমার বিষয়টা কেমন হবে? আমি তো ইলেকট্রনিক্স এর এক্সপার্ট না, আমি তো অন্যান্য দিকে কাজ করেছি, এটা সম্পর্কে আমি জানতে চাই। এক্স্যাক্টলি ওই জিনিসটাই আপনাদেরকে আজিম স্যার বলছে, আপনি কিছু একটা পারেন, আপনার মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভ্যাকেন্সি আছে, কিন্তু কোনটাতে ভ্যাকেন্সি আছে কিভাবে করে সেটা আপনি বের করবেন, এই জিনিসটা কিন্তু একদম আজিম স্যারের ফার্স্ট ক্লাসেই আপনি জানতে পারবেন। ঠিক আছে, যে মানে আপনি কিভাবে করে আপনার যে আপনি যেই জিনিসগুলো পারেন সেটার সাথে মাল্টিন্যাশনাল কোম্পানি যে জিনিসগুলো খুঁজছে এই দুইটার মধ্যে যে সামঞ্জস্যটা আপনার খুঁজে বের করতে হবে, সেটা খুঁজে বের করাটাও কিন্তু একটা কঠিন বিষয়। ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু আপনি শিখতে পারবেন। ঠিক আছে, আর আরেকটা কথা ছিল হ্যাঁ প্লিজ। স্যার, ধরেন নিয়োগ দিল প্রোডাকশনে বা একটা অ্যাকাউন্টস, মানে যে কোনো একটা সাইটে নিয়োগ দিল, কিন্তু ওই নিয়োগ হিসেবে ওই কাজ হিসেবে তো একটা যোগ্যতা চায়, কিন্তু অনেক সময় তো এটা যোগ্যতায় তো মিলে না, তখন কি হবে? তখন সেটাতে অ্যাপ্লাই করবেন না। কোম্পানি আছে মাল্টিন্যাশনাল 200টার উপরে, প্রতি মাসে ভ্যাকেন্সি ক্রিয়েট হয় 500-র উপরে। ঠিক আছে, তো এই টোটাল ওভারঅল এত ভ্যাকেন্সির মধ্যেও আপনি আপনার ডিজায়ারটা খুঁজে পাবেন না, এটা বিশ্বাসযোগ্য না। আপনি যেটাতে আপনার সাথে ব্যাটে বলে মিলছে না সেটাতে আপনি অ্যাপ্লাই করবেন না। আপনি যদি মার্কেটিং ডিপার্টমেন্টের লোক হন, আপনি ইঞ্জিনিয়ারিং এ চাইলেও অ্যাপ্লাই করতে পারবেন না, ইঞ্জিনিয়ারিং এ 50টা ভ্যাকেন্সি থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, এবং এটাই স্বাভাবিক। সো আপনাকে আপনার ভ্যাকেন্সিটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ মিস্টার রুবেল ভাই। এরপরে আমি লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি, আজকের দিনের আবু সায়েদ মারাজ। আবু সায়েদ মারাজ, আপনি একটু আনমিউট করেন কাইন্ডলি। এটাই লাস্ট কোয়েশ্চেন, এরপরে আমরা অ্যাডমিশনে চলে যাব। ঠিক আছে, হ্যাঁ প্লিজ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, প্লিজ বলেন। হ্যাঁ, আমি একজন ফ্রেশার, এগ্রিকালচারে অনার্স শেষ করেছি। এখন এগ্রিকালচার রিলেটেড জব সেক্টর কি আমার জন্য বেটার হবে নাকি অন্য দিকে ট্রাই করা আমার জন্য মানে ভালো হবে আর কি। আর একটা ব্যাপারটা সেটা হলো যে এখন আমি মাস্টার্স করতে চাচ্ছি। আমি আগেই যেহেতু আপনাদের সাথে যোগাযোগ করছি, আমি খুব কম বয়সেই আমি মাস্টার্স করব। এখন আমার কি এমবিএ করা দরকার নাকি যে আমি যে এগ্রিকালচারে অনার্স করছি এই এগ্রিকালচার রিলেটেডই থাকা দরকার? এটা একটা প্লিজ সলিউশন আর কি বা পরামর্শ চাচ্ছি। দেখবেন, আমি প্রশ্নের উত্তর দেই। কি নাম বললেন আপনার ভাই? আপনার নাম কি? মাত্র যে কোশ্চেন করেছেন, মাত্র যিনি কোশ্চেন করেছেন নামটা কি দেবেন? স্যার আবু সায়েদ মারাজ। ভাই শুনেন, ফার্স্ট অফ অল আপনি কি করতে যাচ্ছেন সেটা আপনি জানেন। আপনি এখানে মানে আপনার কি এগ্রিকালচার পড়তে ভালো লাগে? আপনার যেটাতে ভালো লাগে ভাই সেই কাজটা করেন, তাহলে আপনি নিজের ভিতর থেকে আগ্রহ পাবেন কাজটা করার, এবং আপনি দিন শেষে যে নিজেকে বলতে পারবেন যে না, আমি আমার শখ পূরণ করছি। জি জি। ওকে, মিস্টার লুৎফুর আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। মোস্ট প্রবাবলি আজিম স্যারের কোনো নেটে কোনো প্রবলেম হচ্ছে। মিস্টার লুৎফুর আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। মিস্টার লুৎফুর আছেন? মিস্টার লুৎফুর, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি আনমিউট করেন নিজে। হ্যাঁ জি, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, প্লিজ। আমার কোশ্চেনটা হলো, আপনারা বলতেছেন যে প্রতি মাসে এমএনসি তে 500 ভ্যাকেন্সি হচ্ছে। তো আমার কোশ্চেনটা হলো যে এত ভ্যাকেন্সি হওয়ার কারণ কি? কোম্পানি কি ওদেরকে বের করে দিচ্ছে, বা প্রতি মাসে কি নতুন নতুন শূন্যপদ সৃষ্টি হচ্ছে? ওই শূন্যপদে নিচ্ছে যে বোধহয় মানে এমটিও বা এন্ট্রি লেভেল বা যেটা স্থায়ী পদ, তাকে স্থায়ী পদ বলা হয়, নাকি অস্থায়ী বা কাজ হচ্ছে না ওদের বের করে দিচ্ছে? মানে আমার 500 ভ্যাকেন্সি সৃষ্টি হওয়ার কারণটা কি? এটার কি ব্যাখ্যা করবেন? ওকে,
একটা একটা করে বলি। প্রথমত, এমএনসি যে ধরনের স্কিল সেটের মানুষজন খুঁজে, মোস্ট অফ দ্য কেসে দেখা যাচ্ছে যে 60% কেসে হচ্ছে এমএনসি একটা সার্কুলারে সেই স্কিল সেটের মানুষজন পায় না, প্রথম জিনিস। ঠিক আছে, এই কারণে এমএনসি কে বারবার রিক্রুটমেন্টে যেতে হয়, 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হচ্ছে এমএনসিরা অলওয়েজই একটা এক্সপেনশনের মধ্যে থাকে। ঠিক আছে, এক্সপেনশন বলতে কিরকম, ওদের বিজনেস কিন্তু মারাত্মক আকারে গ্রো করে। ঠিক আছে, এবং এই কোভিড সিচুয়েশনের মধ্যে প্রত্যেকটা কোম্পানি দেখা গেছে যে একটা গ্লোবাল পরিসরে চলে গেছে। ঠিক আছে, এমএনসি তো এমনি গ্লোবাল, কিন্তু এখন কিন্তু মানে এখন এমন একটা সময় চলে আসছে যেখানে দেখা যাচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো একদম ওই যে দিঘিনালা থেকে শুরু করে আপনার মানে একদম রুট পর্যায়ে, মানে খাগড়াছড়ি, দিঘিনালা, ঠিক আছে, তো এই ধরনের জায়গাগুলো তো হচ্ছে তোদের এস্টাবলিশমেন্ট সেট করা শুরু করছে। ঠিক আছে, মানে পাহাড়ে টাহাড়েও তাদের এস্টাবলিশমেন্ট এখন আছে। ঠিক আছে, তো এইরকম এমএনসির এখন কিন্তু বিভিন্ন জায়গায় হরেক রকমের এক্সপানশন হচ্ছে। ঠিক আছে, বেশ কিছু এমএনসির একটা সময় শুধুমাত্র অফিস ছিল ঢাকা চিটাগাং বেস। ঠিক আছে, এখন তারা দেখা যাচ্ছে সারা বাংলাদেশে স্প্রেড হচ্ছে, সারা বাংলাদেশে ওদের অফিস হচ্ছে। ঠিক আছে, সো ডেফিনেটলি ওই কারণে ওদের প্রচুর পরিমাণে নেসেসিটি ক্রিয়েট হচ্ছে। তারপরে আসি, যখন দেখা যাচ্ছে এই যে আপনার এই ধরেন আপনি রবিতে জব করছেন বা আপনি লেটস সে এমজিএইচ গ্রুপে জব করছেন। ঠিক আছে, তা আপনি যদি এমজিএইচ গ্রুপ থেকে লেটস সে ইউনিলিভারে সুইচ করেন, তাহলে এমজিএইচ এ তো ভ্যাকেন্সিটা ক্রিয়েট হলো, ঠিক না? সো এইভাবে করে যেহেতু একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে মানুষজন সুইচ করতেছে, ওই সময় আরেক দফা ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, আমি কি আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে পারছি মিস্টার লুৎফর? আমি জানি না, আপনাকে পাচ্ছি না, বাট হোপফুলি আমি আপনাকে অ্যান্সার দিতে পেরেছি। ওকে, সো সো উইথ দ্যাট আমি হচ্ছে গিয়ে জাস্ট আপনাদের সাথে এখন হচ্ছে পেমেন্ট, আমাদের যে পেমেন্ট গেটওয়েটা সেটার সাথে একটু পরিচয় করে দিই, এবং আমরা আমাদের অ্যাডমিশনটা এখন হচ্ছে গিয়ে ওপেন করব।